রেকর্ডেড যে অপশনটা আছে এটা কি কন্টিনিউ করবো ম্যাম? Yes, ma'am, we can start. Okay. নমস্কার, আমি অরুণা নন্দী। আজকে নোভা আইভি ফার্টিলিটি ইস্টের তরফ থেকে ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর শতাব্দী দে, যিনি একজন বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ। ডক্টর দে নোভা আইভি ফার্টিলিটি ইস্টের শিলিগুড়ি শাখায় কর্মরত। দীর্ঘ সময় ধরে তিনি আইওয়াই ইনফার্টিলিটি ইভ্যালুয়েশন ও তার চিকিৎসা এবং এইসব দক্ষ হাতে এই সকল বিষয় নিয়ে কাজ করে চলেছে। ডক্টর শতাব্দী দে উনি উনার এমবিবিএস মহারাষ্ট্র ইউনিভার্সিটি অফ হেলথ এন্ড সায়েন্স থেকে করেছেন এবং বিখ্যাত কেম হসপিটাল থেকে উনার এমএস ডিগ্রি করেছেন এবং ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন থেকে উনার ডিএনবি ডিগ্রিটা অর্জন করেছেন। তারপর তিনি মুম্বাইয়ের বিখ্যাত ডক্টর প্রকাশ ত্রিবেদীর সাথে অ্যাডভান্স ইনফার্টিলিটি নিয়েও কাজ করেছেন। তাছাড়া ডক্টর শতাব্দী দে বন্ধ্যাত্ব বিষয়ে নানা প্রোগ্রাম নিয়ে তিনি শিবির করে থাকেন এবং এই বিষয়ের উপর অনেক ভিডিও উনি ইউটিউবে শেয়ারও করেছেন। আসুন আজকে আমরা ডক্টর শতাব্দীর কাছ থেকে জেনে নিই পিসিওএস কি ও এন্ডোমেট্রিওসিস কি এবং বন্ধ্যাত্বের উপর এর প্রভাব কতটা। আমি ডক্টর শতাব্দী দেকে অনুরোধ করব আজকের এই ওয়েবিনার শুরু করতে। সকলকে নমস্কার। থ্যাংক ইউ অরুণা। আমি ডক্টর শতাব্দী দে। থ্যাংক ইউ ফর দ্য কাইন্ড ইন্ট্রোডাকশন। আজকে আমরা ইন জেনারেল ইনফার্টিলিটি নিয়ে না, কিন্তু ইনফার্টিলিটির যে দুটি মেইন কমন কারণ রয়েছে, পিসিওএস যাকে বলা হয় পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম এবং এন্ডোমেট্রিওসিস, এই দুটি নিয়ে একটু ডিটেলসে আজকে আমরা জেনে নেব। নেক্সট স্লাইড অমৃতালি। প্রথমে আমরা জানবো পিসিওএস নিয়ে। পিসিওএস যার ফুল ফর্ম হচ্ছে পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম। এটি মহিলাদের মধ্যে একটি খুব কমন কারণ হয়ে দাঁড়িয়েছে যাতে ইনফার্টিলিটি অথবা বন্ধ্যাত্ব দেখা যায়। গ্লোবালি মানে যদি আমরা গোটা ওয়ার্ল্ডে দেখি, রাফলি অ্যারাউন্ড 2.2 থেকে 25% অব্দি মহিলাদের পিসিওএস এর সমস্যা দেখা দিয়েছে। রাফলি প্রতি 15টি মহিলার মধ্যে একটা মহিলার কিন্তু পিসিওএস এর সমস্যা থেকে থাকে। কারো ডায়াগনোজ হয়, কারো হয় না, কিন্তু রাফলি 1 in 15 মহিলাদের এই সমস্যাটা থেকে থাকে। ভারতে দেখা গেছে রাফলি অ্যারাউন্ড 35 থেকে 40% অফ দ্য ফিমেলস এই পিসিওএস সমস্যা নিয়ে কিন্তু ভোগে। নেক্সট। পিসিওএস এ কি কি সিমটম দেখা যায়? পিসিওএস একটি এমন শারীরিক সমস্যা যেটি একটি নারীর বিভিন্ন অর্গানসের উপরে প্রভাব ফেলে থাকে। সর্বপ্রথম মেনস্ট্রুয়াল সাইকেলস, যাকে আমরা বলি ঋতুচক্র, মানে ইররেগুলার মেন্সেস হওয়া, মেন্সেসের সময়, মেনস্ট্রুয়েশনের সময়, ঋতুচক্রের সময় একটু বেশি ব্লিডিং হওয়া, ঋতুচক্র খুব মানে দ্য ফ্রিকোয়েন্সি অনেকদিন পর পর ঋতুচক্র হওয়া। ইউজুয়ালি মেনস্ট্রুয়াল পিরিয়ডটা সব মহিলাদের প্রতি মাসে মাসে হয়, কিন্তু যাদের এই পিসিওএস এর সমস্যা থেকে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসিকটা বেশ কিছুদিন পর পর হয়, 2 মাস 3 মাস পর পর হয়ে থাকে। এবং কোনো মহিলারা এমনও আছে যাদের 5 মাস 6 মাস হয়ে যায় কিন্তু মাসিক হয় না, এবং মাসিক আনানোর জন্য আমাদেরকে ওষুধ দিতে হয়, মানে ওষুধ না দিলে কিন্তু ওনাদের মাসিক হবে না। সো মেন্সেস এর উপরে একটা ডিপ ইম্প্যাক্ট পিসিওএস এর জন্য হয়ে থাকে। সেকেন্ডলি, যেটা আরেকটা ইম্পর্টেন্ট, যেটা নিয়ে আমরা আজকে বিস্তারিতভাবে ডিসকাস করব, সেটি হচ্ছে সন্তান ধারণ ক্ষমতা। মানে একটা মহিলার বন্ধ্যাত্ব নিয়ে যে প্রবলেমগুলো হয়, ওটাতেও কিন্তু পিসিওএস মাইল্ড, মডারেট, সিভিয়ার অনেক রকম প্রবলেমই ক্রিয়েট করে থাকে। তারপরে পিসিওএস এ যেসব হরমোনের ইমব্যালেন্স গুলো শরীরে হয়ে থাকে তার জন্য বিভিন্ন রকম সিমটমস মহিলার হয়ে থাকে, যেরকম ওটা নিয়ে আমরা পরের স্লাইডে আবার ডিসকাস করব। এবং লং টার্ম পিসিওএস, যাদের বেশ কয়েক বছর ধরে পিসিওএস এর সমস্যা রয়েছে, এইসব মহিলাদের কিন্তু
বেশি বয়সে গিয়ে একটা হার্ট ডিজিজে মানে আপনাদের হৃদয়ের কোনো প্রবলেম হয়ে থাকতে পারে, বয়সে একটু বেশি বয়সে গিয়ে ব্লাড প্রেশারের রিস্কটা বেড়ে যায়, ডায়াবেটিস হওয়ার রিস্কটা বেড়ে যায়। মানে শুধু আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানসই না, কিন্তু বাকি শরীরের অর্গানসের উপরেও কিন্তু পিসিওএস বেশ একটি বড়ভাবে প্রভাব ফেলে থাকে। নেক্সট স্লাইড প্লিজ। হ্যাঁ, যেটা আমি ডিসকাস করছিলাম যে পিসিওএস এ আর ফিজিক্যালি কি কি প্রবলেম দেখা দিতে পারে। পিসিওএস এ অ্যাকনির সমস্যাটা কিন্তু খুব বেশি, মানে ব্রণর সমস্যা খুব বেশি হয়ে থাকে। অ্যাক্যান্থিওসিস বলে একটা প্রবলেম হয়, যেটাতে যেরকম এই ফটোতে আমরা দেখছি যে গলার এখানে নেপ অফ দ্য নেক মানে গলার পেছনটাতে, তারপর আপনার এলবোতে, এলবোর পেছন দিকটাতে, এইসব জায়গাগুলোতে একটি ভেলভেটিশ অ্যাপিয়ারেন্স হয়ে যায় এবং একটা কালো ডিপ পার্পল টাইপের অ্যাপিয়ারেন্স হয়ে যায়। এই অ্যাপিয়ারেন্সটা কিন্তু খুব টিপিক্যাল অফ অ্যাক্যান্থোসিস, এটাকে আমরা বলি অ্যাক্যান্থোসিস। থার্ডলি হিরসুটিজম। হিরসুটিজম মানে শরীরের যেই সব ভাগে চুল থাকার কথা না সেই সব ভাগেও একটু বেশি করে চুল হয়ে যাওয়া, যেরকম আপার লিপসে হতে পারে, এই এই জায়গাগুলিতে হতে পারে। তো এক্সেসিভ হেয়ার অন দ্য বডি, বেসিক্যালি এটাকে বলা হয় হিরসুটিজম। ফোর্থলি ওবেসিটি, মানে মহিলার ওজনটা ওর হাইট এবং ওর বয়স অনুযায়ী অনেকটাই বেড়ে যাওয়া, স্পেশালি সেন্ট্রাল ওবেসিটি, মানে একটা সেন্ট্রাল স্থূলতা যাকে বলি, ঠিক আমাদের ওয়েস্টের আশেপাশের জায়গাতে অনেকটা ফ্যাট ডিপোজিট হয়ে যাওয়া, এটাও কিন্তু টিপিক্যাল অফ পিসিওএস। ইরেগুলার মেন্সেস তো আমি বললাম যে আমাদের ঋতুচক্রটা অনেকটা ইরেগুলার হয়ে যায়। লং টার্ম পিসিওএস থাকলে অনেক মহিলারা হেয়ার লসের কমপ্লেন করে যে ওনাদের চুলটা পড়ে যাচ্ছে, এবং অফকোর্স ইনফার্টিলিটি, যেটা নিয়ে আমরা আরো ডিসকাস করব। নেক্সট স্লাইড প্লিজ। এখন পিসিওএস কেন, অনেক কাপলসরাই আমার কাছে এসে থাকে ইনফার্টিলিটি নিয়ে, কিংবা অবিবাহিত মেয়েরাও আমার কাছে দেখিয়ে থাকে। ওরা বলে পিসিওএস কেন, আমাদের কেন পিসিওএস হচ্ছে। এখন মেন কারণ যেটা পিসিওএস এর, ওটা হচ্ছে হরমোনের একটা অসামান্যতা, মানে শরীরে হরমোনের যে একটা ব্যালেন্স মেনটেন হয়ে থাকে নর্মালি ইউজুয়ালি, এই ক্ষেত্রে পিসিওএস হয়ে থাকলে এই হরমোনের ব্যালেন্সটা বিগড়ে যায়। মানে একটা মহিলার শরীরে ফিমেল হরমোনস বেশি থাকবে, একটা মেলের শরীরে কিন্তু মেল হরমোনস বেশি থাকবে। পিসিওএস কি গন্ডগোল করে দিচ্ছে, মহিলার শরীরে মহিলার হরমোনটাকে কম করে দিয়ে পুরুষের হরমোনটার পরিমাণটা অনেকটা বাড়িয়ে দিচ্ছে। এটাতে আপনার অ্যাকনি, অ্যাক্যান্থোসিস, বেশি চুল হওয়া, এসব কিন্তু পুরুষদের নর্মালি হয়ে থাকে। সেই জন্য এই হরমোনের, মেল হরমোনসের বেশি থাকার কারণে এইসব সিমটমস গুলি মহিলার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে হয়ে থাকে। এবং এই মেল হরমোনসের কিন্তু ওভারিজ কিংবা ডিম্বাশয়ের উপরেও একটা প্রভাব পড়ে থাকে। কিরকম ভাবে প্রভাব পড়ে, এই মেল হরমোনস গুলো যখন ডিম্বাশয়ের উপরে অ্যাক্ট করে তখন ডিম্বাণুর বৃদ্ধিকে কমিয়ে দেয়। মানে ডিমগুলো থাকে অনেক, কিন্তু সময় মতন ঠিক মতন ডিমগুলো বেড়ে থাকে না। এর কারণে যেই প্রবলেমটা হয় ওটাকে আমরা বলি অ্যানওভুলেশন, মানে শরীরের ডিমটা বাড়ছে না এবং সময় মতন ফাটছে না, এবং এটার থেকেই ভবিষ্যতে বন্ধ্যাত্ব সৃষ্টি হয়। নেক্সট স্লাইড। পিসিওএস কিভাবে আমরা ডায়াগনোজ করব, কিভাবে পিসিওএস কে নির্ণয় করা যায়। এখন পিসিওএস ডায়াগনোসিসের কোনো স্পেসিফিক ক্রাইটেরিয়া নেই। আমরা অনেকেই আছি, আগেকার দিনে আমরা অনেক রকম টেস্ট করিয়ে বেশ কিছু জিনিস করিয়ে দেখতাম পিসিওএস আছে কিনা, কিন্তু এখন পিসিএস ডায়াগনোসিসের কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে। এখন উই নিড নট গো ইনটু দ্য ডিটেলস অফ দ্য ক্রাইটেরিয়া, কিন্তু কিছু কিছু আছে আলট্রাসোনোগ্রাফিক ফিচার্স অফ পিসিওএস, মানে আমি আলট্রাসোনোগ্রাফি করে বুঝতে পারবো মহিলার পিসিও আছে কিনা। কিছু কিছু আছে হরমোনাল প্রোফাইল, মানে আমি ব্লাড টেস্ট করে হরমোনসের টেস্ট করে বুঝতে পারবো, ঠিক প্লিজ নেক্সট স্লাইড, হরমোনের টেস্ট করে বুঝতে পারবো কেন আমার পিসিও হচ্ছে। এবং কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে কি আলট্রাসোনোগ্রাফি এবং ব্লাড টেস্ট কিন্তু পরে হবে, সর্বপ্রথম হিস্ট্রি টেকিংটা খুব ইম্পর্টেন্ট, মানে ইতিহাস পর্যালোচনাটা খুবই ইম্পর্টেন্ট। কিভাবে ইম্পর্টেন্ট, যখন কোনো মহিলা আমার কাছে আসবে, আমার কাছে কিংবা যে কোনো গাইনোকোলজিস্টের কাছে যাবে, তখন ওর ডিটেলসে কিন্তু আমরা একটা মেনস্ট্রুয়াল হিস্ট্রি নেব, মানে ওর ঋতুস্রাব সম্পর্কিত তথ্য আমরা ডিটেলসে জানবো। ও তার সাথে আমরা এটাও মহিলাকে জিজ্ঞেস করব যে ওনার ওজনে রিসেন্টলি কোনো হেরফের হয়েছে নাকি, মানে ওজনটা হঠাৎ করে খুব বেড়ে গেছে নাকি, কিংবা আমরা এটাও ওনার কাছে জানতে চাইবো কি ওনার মার কিংবা ওনার দিদি যদি থেকে থাকে, কিংবা মাসির মাস্তাতো দিদিরা যদি থেকে থাকে, ওনাদেরও
মাসিকের কোনো অসুবিধা হচ্ছে নাকি, ওনাদের বন্ধাত্ব নিয়ে কোনো সমস্যা আছে কিনা, এইসব জানলে মোটামুটি ওনার ইতিহাস থেকেই মানে ওনার হিস্ট্রি থেকেই আমরা বুঝতে পারবো কি ওনার পিসিওএস থাকার সম্ভাবনা আছে কি পিসিওএস থাকার সম্ভাবনা নেই। নেক্সট স্লাইড। হিস্ট্রিটা আমাকে একটা প্রভিশনাল ডায়াগনোসিস দেবে, মানে একটা আইডিয়া দেবে যে ওনার পিসিওএস আছে কিনা। এটাকে আমি কনফার্ম করার জন্য আমার কাছে বিভিন্ন রকম টেস্ট রয়েছে, যেরকম আমি বললাম ব্লাড টেস্টে এফএসএইচ এলএইচ হরমোনটা আমরা করতে পারি। এই যে এলএইচ হরমোনটা রয়েছে এটাও কিন্তু মেল হরমোনস এর সাথে রিলেটেড। সো এলএইচ হরমোনটা একটা পিসিওএস মহিলার শরীরে অনেকটা হাই লেভেলসে থাকে। অ্যান্ড্রোজেন যেটা আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন, এই অ্যান্ড্রোজেন লেভেলস মানে অ্যান্ড্রোজেন্স আর মেল হরমোনস গুলোকেই অ্যান্ড্রোজেন বলা হয়, পুরুষ হরমোনদেরকে। সো এই পুরুষ হরমোনের মানে সংখ্যাটা কোয়ান্টিটিটা মহিলার শরীরে কতটা আছে এটাও জেনে আমি আমার পিসিওএস কে কনফার্ম করতে পারবো। এন্ড থার্ড এন্ড দ্য মোস্ট কমনলি ডান ইজ আলট্রাসোনোগ্রাফি। একটা ইন্টারনাল আলট্রাসোনোগ্রাফি করা হবে যেটাকে বলা হয় ট্রান্স ভাজাইনাল আলট্রাসোনোগ্রাফি অথবা টিভিএস। এই টিভিএস করে আমি জরায়ুটাকে দেখবো, জরায়ু ঠিক আছে কিনা, তার সাথে আমি দুটো ডিম্বাশয়কে দেখব। যেটা আপনারা আমার স্লাইডে দেখতে পাচ্ছেন, একদিকে রয়েছে নর্মাল ওভারি মানে নর্মাল ডিম্বাশয়, যেটাতে প্রতি মাসে মাসিকের 14-15 দিনের মাথায় একটা ডিম গিয়ে বাড়বে, ডিমটা ডিম্বাশয় থেকে রিলিজ হবে, ওটা হাজবেন্ডের স্পার্মকে পেয়ে গেলে ওটা প্রেগন্যান্সিতে পরিণত হবে। পিসিওএস কি হচ্ছে, এইদিকে আপনারা পিকচারটা দেখতে পাচ্ছেন, পলিসিস্টিক ওভারি যেখানে লেখা আছে, এটাতে কি হবে, ওভারিতে ডিমের সংখ্যা হবে অনেক। পলি মানে কিন্তু অনেক, পলি লিটারালি মিন্স মেনি, পলি। সো পলিসিস্টিক মানে কি, আমার ডিম্বাশয়ে কিন্তু কোনো সিস্ট নেই, পলিসিস্টিক টার্মটা একটু মিসনোমার। সো অনেক পেশেন্টরা আমাকে জিজ্ঞেস করে আমার পলিসিস্টিক ওভারিজ আছে, আমার কি ডিম্বাশয়ে কোনো সিস্ট রয়েছে? না, এটার মানেই হচ্ছে আমার ডিম্বাশয়তে ছোট ছোট অনেকগুলি ডিম রয়েছে, সেই জন্য আমরা টার্মটাকে বলি পলিসিস্টিক। কিন্তু এতগুলো ডিম থেকেও আমার লাভ হচ্ছে না, কারণ একটা ডিম যে নিজের থেকে বাড়ার কথা, ফাটার কথা, ওটা কিন্তু সময় মতন হচ্ছে না। সো আলট্রাসোনোগ্রাফিতে যখন আমি এই অ্যাপিয়ারেন্সটা দেখবো যে আমার ডিম্বাশয় রয়েছে আর ডিম্বাশয়ের পেরিফেরালি সাইড গুলিতে ছোট 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 অনেকগুলি ডিম দেখতে পাচ্ছি আমি, এই অ্যাপিয়ারেন্সটাকে আমরা বলবো পলিসিস্টিক ওভারির অ্যাপিয়ারেন্স। তো আলট্রাসাউন্ড এবং ব্লাড টেস্ট আমার যে হিস্ট্রি টেকিং এ একটা প্রভিশনাল ডায়াগনোসিস ছিল ওটাকে কনফার্ম করে দেয়। নেক্সট স্লাইড প্লিজ। এখন চিকিৎসার লক্ষ্য কি, মানে হোয়াট শুড বি আওয়ার গোলস অফ ট্রিটমেন্ট, এগুলি তিনটে ভাগে আমরা ডিভাইড করে থাকি। কারণ দেখুন পলিসিস্টিক একটা রয়েছে পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজ পিসিওডি, আর একটা রয়েছে পলিসিস্টিক ওভেরিয়ান সিন্ড্রোম। সো পলিসিস্টিক ওভেরিয়ান সিন্ড্রোমে কিন্তু ওভারি ছাড়াও, যেটা আমি আগে বললাম, বাকি মানে পেশেন্টকে, মহিলাকে আমাকে অ্যাজ আ হোল দেখতে হবে যে ওর শরীরের বাকি অর্গানসে পলিসিস্টিক ওভারিজ এর জন্য কি কি প্রভাব পড়ছে এবং ওগুলোকেও আমাকে কন্ট্রোল করতে হবে। সো আমার চিকিৎসার 3 রকম গোলস হবে, চিকিৎসার 3টে লক্ষ্য। একটা যে শরীরের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স মানে ফিজিক্যাল লক্ষণগুলির উপরে ডিপেন্ড করে আমাকে একটা ট্রিটমেন্ট করতে হবে, মানে ওর অ্যাকনিটার উপরে আমাকে কনসেন্ট্রেট করতে হবে, ওর চুল পড়ছে ওটাকে আমাকে দেখতে হবে, ওজনটা কম করতে বলতে হবে, এটা আমার ফার্স্ট গোল অফ ট্রিটমেন্ট। মাই সেকেন্ড গোল অফ ট্রিটমেন্ট উইল ডিপেন্ড কি মহিলা কি গর্ভধারণ করতে ইচ্ছুক কি ইচ্ছুক না। সো মহিলাকে গর্ভধারণের জন্য সহযোগিতা করাও আমার একটা ইম্পর্টেন্ট কাজ, এটা আমার সেকেন্ড লক্ষ্য রইল। এবং থার্ড যেটা আমার লক্ষ্য রইল, ওটাকে আমরা বেশিরভাগ ডাক্তাররাই কখনো কখনো মিস করে থাকি, ওটাও খুব ইম্পর্টেন্ট, যে পিসিওএস এর জন্য যে আমার হার্ট ডিজিজ হতে পারে, আমি বললাম হৃদয়ে প্রবলেম হতে পারে, ব্লাড প্রেশার হতে পারে, মধুমেহ কিংবা ডায়াবেটিস হতে পারে, সো এগুলোর উপরেও আমাকে কনসেন্ট্রেট করতে হবে। সো পিসিওএস এর চিকিৎসার জন্য আমাকে ওর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের উপরে কনসেন্ট্রেট করে ওগুলোকে ঠিক করতে হবে, ফার্টিলিটি মানে ওর গর্ভধারণের ইচ্ছা থাকলে সেখানে সহযোগিতা করতে হবে, এবং থার্ডলি ডায়াবেটিস এবং হার্ট ডিজিজের সঙ্গে পিসিওএস এর যে রিলেশন ওটাকেও ঠিক করতে হবে। নেক্সট স্লাইড প্লিজ। আচ্ছা, যেটা আমি বললাম যে কোমরবিডিটিস গুলোকে আমাকে দেখতে হবে। সেকেন্ডলি হিরসুটিজম, ব্রোনো, চুল পড়া, এগুলোর উপরে আই হ্যাভ টু কনসেন্ট্রেট। থার্ডলি পিসিওতে কি হয়, যখন কোনো একটা মহিলার পলিসিস্টিক ওভারিজের জন্য বেশ কিছু মাস মেনসেস হয় না, তখন কিন্তু মেনসেস, দেখুন মেনসেসটা অ্যাকচুয়ালি কি,
মেন্সেসটা প্রতি মাসে আমার জরায়ুর লাইনিংটা মানে জরায়ুর বিছানাটা যে একটা ভ্রূণকে অ্যাকসেপ্ট করার জন্য রেডি হতে থাকে। এখন সবাই তো প্রতি মাসে প্রেগন্যান্সি চাইছে না, তো যখন যেই যেই মাসে আমার জরায়ুটা একটা তৈরি করা ভ্রূণকে পাবে না, মানে রিসিভ করতে পারবে না, তখন ও ঠিক টাইম মতন ভেঙে পড়বে এবং এই জরায়ুর লাইনিংটাই কিন্তু ভেঙে মাসিক হিসেবে বেরিয়ে পড়ে, আমাদের ঋতুচক্র হিসেবে বেরিয়ে পড়ে। পিসিওএস এ কি হচ্ছে, যখন আমার 5-6 মাস 7 মাস কারো কারো 1 বছর অব্দি মাসিক হচ্ছে না, তখন বিছানাটা জরায়ুর লাইনিংটা কিন্তু রেডি হতেই আছে। সো ওভার এ পিরিয়ড অফ 6-7 মান্থস 1 ইয়ারে কি হচ্ছে, জরায়ুর লাইনিংটা অনেকটা মোটা হয়ে যাচ্ছে। এবং দেখা গেছে যে যেই সব মহিলাদের ক্রনিক্যালি মানে বছরের পর বছর আনকন্ট্রোল পিসিওএস থেকে থাকছে, আনকন্ট্রোল ভাবে মাসিক হচ্ছেই না 1 বছর 1.5 বছর, এই সব মহিলাদের কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সার মানে জরায়ুর লাইনিং এর ক্যান্সার হওয়ার রিস্কটা অনেকটাই বেড়ে যায়। সো এই সব মহিলাদের ক্ষেত্রে এটাও কিন্তু একটা অ্যাডিশনাল রিস্ক, যেটাকে আমরা বলে থাকি এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। সো যেই সব মহিলাদের পিসিও আছে ওদের ইনফার্টিলিটি চিকিৎসা, ডায়াবেটিসের চিকিৎসা, ব্লাড প্রেসারের চিকিৎসা, হিরসুটিজম, চুল পড়ছে, এগুলোর চিকিৎসা করার সাথে সাথে আমাকে সময় সময় আল্ট্রাসাউন্ড সোনোগ্রাফি করে একটা এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং করতে হবে। এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং মানে জরায়ুর লাইনিংটার বায়োপসি আমাকে রেগুলারলি সময় সময় মতন করে করে দেখতে হবে যে লাইনিং এ ক্যান্সার তো হয়ে যাচ্ছে না। যদি হয়ে থাকে মানে হয়ে গিয়ে থাকে এরকম আমরা বায়োপসিতে বুঝতে পারি, তাহলে ওটাকে আমাদেরকে আর্লি স্টেজেই যাতে আমরা ওটাকে প্রিভেন্ট করতে পারি, সেই জন্য এন্ডোমেট্রিয়ামের নিয়মিতভাবে পর্যালোচনা করাটা খুবই দরকার। মানে সময় সময় আমাকে এন্ডোমেট্রিয়ালের বায়োপসি করে স্যাম্পলিং করে কনফার্ম করে নিতে হবে যে মহিলার যাতে এন্ডোমেট্রিয়ামে আবার ক্যান্সারটা না হয়ে যায়। নেক্সট স্লাইড প্লিজ। নেক্সট স্লাইড প্লিজ। ওকে ওকে, তো কি কি আমরা এটা একটা জাস্ট একটা ফ্লোচার্ট আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি কি কি করলে আমাদের মানে কি কি রেজিমেন্টসে আমরা পলিসিস্টিক ওভারিজ এর একটা হোলসাম ট্রিটমেন্ট করতে পারবো। হোলসাম মানে যেটা আমি বললাম পলিসিস্টিক ওভারিজ কিন্তু গোটা শরীরের একটা অসুখ, বিভিন্ন রকম অন্য অর্গানসকেও ইফেক্ট করে থাকে। তো সর্বপ্রথম আমার কাছে যেটা আসবে আপনি ব্লুতে দেখতে পাচ্ছেন লাইফস্টাইল ম্যানেজমেন্ট এবং ওয়েট রিডাকশন। পিসিও আর ওয়েট এই দুটো কিন্তু একটা ভিশিয়াস সাইকেলে চলে। ভিশিয়াস সাইকেল মানে আমি কি বোঝাতে চাইছি, যখন শরীরে পলিসিস্টিক ওভারিজ এর প্রবলেমটা বাড়বে ওর সাথে সাথে ওয়েট বাড়বে, ওয়েট যখন বাড়বে আরো বেশি শরীরে মেল হরমোনস তৈরি হবে, পলিসিস্টিক এর প্রবলেমটা আবার বাড়বে। মানে পলিসিস্টিক ওভারিজ ওয়েট কে বাড়ায়, ওয়েট পলিসিস্টিক ওভারিজ কে বাড়ায়। সো এই ভিশিয়াস সাইকেলটা যে মহিলার শরীরে তৈরি হয়ে গেল ওটা কিন্তু খুব ভয়াবহ সিচুয়েশন। সো এই সাইকেলটাকে আমাদেরকে মাঝখানে কোথাও একটা ব্রেক করতে হবে। তো পলিসিস্টিক ওভারিজ এর ট্রিটমেন্টে সবার আগে যেটা আমাকে দেখতে হবে ওটা হচ্ছে লাইফস্টাইল ম্যানেজমেন্ট এবং ওয়েট রিডাকশন। রেগুলার এক্সারসাইজ করা, ঠিক ব্যালেন্সড ভালো হেলদি ফুড খাওয়াটা পলিসিস্টিক ওভারিজ এর প্রাইমারি ট্রিটমেন্টের মধ্যেই কিন্তু পড়ে। সেকেন্ডলি যদি আমি ইনফার্টিলিটি নিয়ে ডিসকাস করি, যাদের বাচ্চা হচ্ছে না তাদের ক্ষেত্রে আমাকে ওভিলেশন ইন্ডাকশন করা। ওভিলেশন ইন্ডাকশন মানে ওষুধ কিংবা এখন ওভিলেশন ইন্ডাকশন মানে বেসিক্যালি আমি বললাম আগে যে পলিসিস্টিক ওভারিজে ডিমের সংখ্যা প্রচুর আছে কিন্তু ওটা নিজের থেকে বাড়ছে না। সো এই ডিমগুলিকে বাড়ানোর জন্য আমাকে বাইরে থেকে একটা এক্সটার্নাল পুশ দিতে হবে। এটা করার জন্য আমি 3টে জিনিস করতে পারি। এক, ওষুধপত্র ট্যাবলেট ওরাল ট্যাবলেটস দিয়ে আমি ডিমটাকে বাড়ানোর চেষ্টা করতে পারি। সেকেন্ডলি ইনজেকশনের মাধ্যমে আমি ডিমটাকে বাড়ার চেষ্টা করতে পারি। থার্ডলি কিছু কিছু সার্জারিজ আছে আপনারা হয়তো কখনো শুনে থাকবেন কিংবা গুগলে দেখলে পারবেন, ওভেরিয়ান ড্রিলিং। ওভেরিয়ান ড্রিলিং একটা এরকম সার্জারি যেটাতে যে অনেকগুলি ডিম যে পলিসিস্টিক ওভারিজে রয়েছে ওগুলোর কিছুগুলোকে পাংচার করে দেওয়া হয়। তাতে দেখা গেছে মেল হরমোনস শরীরে একটু কমে এসে পলিসিস্টিক ওভারিজের প্রবলেমটা একটু কমে আসে এবং ডিমটা বাড়তে এবং ডিমটা ফাটতে এবং ভবিষ্যতে কনসিভ করাতে অনেকটা সাহায্য হয়। নেক্সট স্লাইড প্লিজ। নেক্সট স্লাইড। যেটা আমরা বললাম যে লাইফস্টাইল কি করে আমরা মডিফাই করব, পরিমিত জীবনযাপন, হেলদি লাইফস্টাইল,
শরীর চর্চা, এক্সারসাইজ এবং সুষম আহার মানে হেলদি ডায়েট। সো শরীর চর্চা আমি প্রায় সব মহিলাদের এটা বলে থাকি কি অন্তত এক সপ্তাহের মধ্যে 4 থেকে 6 বার কমসে কম 30 থেকে 40 মিনিট আমাকে এক্সারসাইজ করতে হবে। এখন অনেক মহিলারা আমাকে বলে ম্যাডাম আমি তো বাড়ির সব কাজই করি, বাচ্চা মানে বাড়ির এদিক ওদিক বাজার যাওয়া সবকিছু আমি করি না। এক্সারসাইজ আমাকে এক্সারসাইজ বলেই এক্সারসাইজ করতে হবে। আমি যেই ঘর ঝাড় দিচ্ছি কিংবা ঘর মুছছি, রান্না করছি, বাজারে যাচ্ছি, এগুলো কিন্তু এক্সারসাইজের মধ্যে পড়ে না। এক্সারসাইজ করব এই ইন্টেনশনেই আমাকে ডেইলি 30 থেকে 40 মিনিট এমন এক্সারসাইজ করতে হবে যাতে আমার ঘাম হবে। ঘাম হবে আমি কেন বলছি, ঘাম হলে আমি বুঝবো শরীরের ফ্যাট আমার একটু একটু কমছে। সো ডেইলি না করতে পারলেও অ্যাটলিস্ট 4 থেকে 6 দিন আমাকে এক সপ্তাহের মধ্যে 30 থেকে 40 মিনিট হেভি সোয়েটিং ওয়ালা এক্সারসাইজ করতে হবে, যেটাতে আমার ভালো সোয়েটিং হবে। অ্যারোবিক এক্সারসাইজেস আছে, ওর সাথে আপনি কার্ডিও বাকি রেজিস্ট্যান্স ট্রেনিংও করতে পারেন যাতে আপনার হার্টটাও সেফ থাকবে। সেকেন্ডলি সুষম খাদ্য, হেলদি ডায়েট। ডায়েটের মধ্যে কোনো মতেই কিন্তু আমাকে 50% থেকে বেশি কার্বোহাইড্রেট রাখা যাবে না। এরকম না, অনেকে এটা ভাবে যে আমার ডায়াবেটিস আছে, আমার পিসিওএস আছে, আমি একদম কার্বোহাইড্রেট বন্ধ করবো। ওটাতে হবে না, ওটা করলে কিন্তু শরীর উইক হয়ে যাবে, কারণ শরীরের অনেক অর্গানকেই কিন্তু কার্বোহাইড্রেট এনার্জি সাপ্লাই করে। সো কার্বোহাইড্রেট আমি বন্ধ করতে পারবো না, কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 50% কার্বোহাইড্রেট, around 30% ফ্যাটস আর around 15 to 20% প্রোটিন জাতীয় খাদ্য আমাকে খেতে হবে। আর যেটা আমি রেডে লিখেছি আপনারা দেখবেন, সব থেকে ইম্পর্টেন্ট, বারবার অল্প অল্প মানে স্বল্প আহার কিন্তু সর্বাধিক ইফেক্টিভ। সব থেকে ইফেক্টিভ স্মল ফ্রিকুয়েন্ট মিলস, মানে আপনি অনেকবার খাবেন, অল্প অল্প পোর্শনসে খাবেন, যাতে কখনোই আপনার পেটে এত খিদে থাকবে না কি আমি অনেকগুলো একবারে খেয়ে নিলাম। যখনই আমার পেটে, অনেকে আবার ফাস্টিং করে যে আমি খাবোই না, 12 ঘন্টা আমি খেলাম না, তারপরে 12 ঘন্টা বাদে দু প্লেট চাল দিয়ে ভাত নিয়ে বসলাম। ডেঞ্জারাস, হবে না। অল্প অল্প করে আমাকে অনেকবার খাওয়ার চেষ্টা করতে হবে, এটাতে আমার ডায়াবেটিসও কন্ট্রোলে থাকবে, এটাতে আমার ওয়েট লসও হবে। নেক্সট স্লাইড প্লিজ। যেটা আমি আগেও বললাম that what you should eat more is প্রোটিন জাতীয় কর্ন, ফ্রুটস, এগুলো বেশি খাবে। আর ফ্যাট, অয়েলস, প্রসেসড ফ্যাট মানে ডেয়ারি ফ্যাট যেরকম হয় চিজ, মেয়োনিজ, এইসব জাতীয় জিনিস কিন্তু আমাকে কম করতে হবে। নেক্সট স্লাইড প্লিজ। এখন পিসিওএস এ মেডিকেল মানে ওষুধের কি ভূমিকা আছে? অনেকেই আমরা দেখেছি যে পিসিওএস আছে, আমরা ওরাল কন্ট্রাসেপটিভ পিলস দিয়ে দিলাম। এখন যদি একটা ইয়াং মেয়ে আমার কাছে আসে যে ম্যাডাম আমার পিসিও আছে, আমি ওকে কন্ট্রাসেপটিভ পিল দিয়ে দিলাম, পরের দিনই ওর মা আমাকে ফোন করলো ম্যাডাম এইসব কি ওষুধ আপনি দিয়ে দিলেন, এগুলো তো বাচ্চা না হওয়ার ওষুধ। এখানে আমি বলে দিই, আমাদের কাছে যেগুলি ওরাল কন্ট্রাসেপটিভ পিলস রয়েছে গভর্নমেন্ট থেকে, যেটা মালাডি, মালায়ন দেয়, এরকম এর বদলে অনেক রকম প্রাইভেট ওষুধও আছে, বাইরেও পাওয়া যায়। এই পিলস গুলো কিন্তু শুধু গর্ভরোধক পিলস না, এগুলোর কিন্তু অনেক আরো বেশি ইফেক্ট, ভালো ইফেক্ট মহিলার শরীরে থাকে। যেই সব মহিলারা বাচ্চা চাইছে না, মানে ফার্টিলিটির কোনো রিকোয়ারমেন্ট নেই, কিন্তু মাসিকটা ঠিক করতে চাইছে এবং অ্যাকনি, হার্সুটিজম এগুলো অনেকটা কম করতে চাইছে, এইসব মহিলাদের ক্ষেত্রে, মানে বাচ্চা মেয়েদের ক্ষেত্রে, যারা বিবাহিত না, ফার্টিলিটি চাইছে না, ওনাদের ক্ষেত্রে কিন্তু কন্ট্রাসেপটিভ পিলসটা ভালো কাজ করে। ডায়াবেটিসের ওষুধ মেটফরমিন একটা কম্পাউন্ড আছে, যেটা কিন্তু ডায়াবেটিসে সুগার কম করার জন্য দেওয়া হয়। এই মেটফরমিনও আমরা অনেক সময় পিসিও মহিলাদের দিয়ে থাকি, কারণ এই মেটফরমিনে কিন্তু ওজনও ওভার আ প্রলং পিরিয়ড অফ টাইম ওজনও কমে, এবং ডিম বাড়ানোর জন্য যেগুলো ট্যাবলেট আমরা দেবো, যেটা আমি আগে বললাম, ওর সাথে যখন মেটফরমিনটা জুড়ে দেওয়া হয় তখন দেখা গেছে অনেকগুলো কেসেসে ওভুলেশনও হয়ে যাচ্ছে, মানে ডিম আরো ভালো করে বাড়ছে, আরো সময় মতন বাড়ছে, এবং পরবর্তীতে প্রেগনেন্সি আসাতেও সুবিধা হচ্ছে। অফকোর্স ফার্টিলিটি মেডিকেশনস তো রয়েছে, মানে ডিম্বাণু বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ট্যাবলেট বা ইনজেকশন, এটা আমি আগেও বললাম, যেগুলি ডিমকে সময় মতন বাড়তে এবং ফাটতে সাহায্য করে। নেক্সট স্লাইড প্লিজ। হ্যাঁ, এখন একটা স্লাইড ডেডিকেট করলাম যে যদি পিসিও তে আমার ইনফার্টিলিটি থাকে, সব এখন যেহেতু আমি একজন ফার্টিলিটি বিশেষজ্ঞ, তো আমার কাছে কম বয়সী মেয়ে যাদের পিসিও আছে এরকম তো কম পেশেন্ট, বাট
মেজরিটি অফ মাই পেশেন্টস উইল বি দ্য ওয়ান্স যারা কনসিভ করতে চাইছেন, কনসিভ করতে পারছেন না এবং ওনাদের পিসিওএস এর প্রবলেম রয়েছে। সো এখানে একটা ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন একটা মানে একটা ইন্টারন্যাশনাল গাইডলাইন রয়েছে আমাদের কাছে। সবার প্রথমে ফার্স্ট লাইন থেরাপি হচ্ছে ওরাল এজেন্টস, মানে ট্যাবলেটস, মুখে ট্যাবলেটস খাইয়ে ডিমটাকে বাড়ানোর চেষ্টা করা। সো মাইল্ড পিসিও যাদের থাকে, যে 1-1.5 মাসে মাসিক হয়ে যাচ্ছে, খুব বেশি একটা অ্যাকনি নেই, ওজনটাও স্বাভাবিক আছে, খুব একটা বেশি না, এদের ক্ষেত্রে কিন্তু শুধু ক্লোমিফিন সিট্রেট কিংবা লেট্রোজোল আজকাল যেটা আমরা ইউজ করি, এই দুরকম ট্যাবলেট আমরা মাসিকের 3 দিন থেকে মাসিকের 7-8 দিন অবধি দিয়ে ডিমটাকে বাড়ানোর চেষ্টা করতে পারি। এটাতে কিন্তু ডিম বাড়ার প্রক্রিয়াটা মানে ওভুলেশনটা আমরা অ্যাচিভ করতে পারবো। যাদের ট্যাবলেটস দিয়ে, ওরাল এজেন্ট দিয়ে কাজ হচ্ছে না, এই সব মহিলাদের ক্ষেত্রে দ্য সেকেন্ড লাইন ট্রিটমেন্ট উড বি ইদার, আমি যেটা আগে বললাম ওভেরিয়াল ড্রিলিং বলে একটা প্রসিজার রয়েছে, যেখানে আমরা কয়েকটি ফলিকলসকে ল্যাপ্রোস্কোপি করে পুড়িয়ে দিই যাতে মেল হরমোনস একটু কমে গিয়ে থাকে। সো সেকেন্ড লাইন উড বি আমি ইদার ওই ড্রিলিং করি, না হলে ট্যাবলেটের সাথে আমি মহিলাকে ডিম বাড়ার জন্য ইনজেকশনও দিয়ে দিই, যেগুলো যে ইনজেকশন গুলোকে বলা হয় গোনাডোট্রপিনস। এন্ড অফকোর্স যদি কিছুতেই কাজ না হয়, দ্য বেস্ট চান্স অ্যাট প্রেগনেন্সি উইথ পিসিও উড বি থার্ড লাইন, যেটা আমাদের ম্যানেজমেন্ট রয়েছে, আইভিএফ, মানে ইনভিট্রো ফার্টিলাইজেশন। টেস্ট টিউব বেবির পদ্ধতিতে কিন্তু পিসিওতে বাচ্চা আসার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায়। নেক্সট স্লাইড প্লিজ। সো এটা আমরা ইন শর্ট জানলাম পলিসিস্টিক ওভারিজে আমাদের কি কি সিমটমস হয়, কিভাবে আমি ডায়াগনোসিস করব, এবং তার সাথে যদি আমার ফার্টিলিটিরও প্রয়োজন থাকে, মানে আমাকে প্রজননও করতে হবে, এটাও আমার ইচ্ছা আছে, তাহলে আমার কাছে কি কি ট্রিটমেন্ট অপশন রয়েছে। সেকেন্ডলি আমরা আরেকটা ইম্পর্টেন্ট ডিজিজের উপরে এখন কনসেন্ট্রেট করব, যেটাকে বলা হয় এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস এই অসুখটা আপনারা প্রায় কোনো ডাক্তারের কাছে শুনে থাকবেন, কিংবা আপনার কোনো বন্ধু কারো কাছে শুনে থাকবেন যে ওদের এন্ডোমেট্রিওসিস রয়েছে। এখন আমরা জেনে নেব যে এন্ডোমেট্রিওসিসে কি কি প্রবলেম হতে পারে, আমরা ওটাকে কিভাবে ডায়াগনোস করব, এবং যদি এন্ডোমেট্রিওসিসের সাথে আমার ইনফার্টিলিটি হয়ে থাকে তাহলে আমি ওটাকে কিভাবে কিভাবে সেরে ওঠার চেষ্টা করব। নেক্সট স্লাইড প্লিজ। নেক্সট স্লাইড প্লিজ। এন্ডোমেট্রিওসিস কি? এখন এন্ডোমেট্রিওসিসে ইন শর্ট আপনাকে আমি বুঝিয়ে দিই যে এন্ডোমেট্রিওসিসটা কি। এন্ডোমেট্রিওসিসে আমার যেটা আমি আগে বললাম যে জরায়ুর লাইনিংটা প্রতি মাসে ভেঙে ভেঙে যায়, ভেঙে গিয়ে ওটাই কিন্তু মেনস্ট্রুয়াল পিরিয়ডস হয়ে মাসিক হয়ে বাইরে বেরোয়। কোনো কোনো মহিলাদের ক্ষেত্রে কি হয়, এই জরায়ুর লাইনিংটা যে প্রতি মাসে যে ব্লাডটা বাইরে বেরোবে, ব্লাডের কিছুটা অংশ अराउंड 20 to 25% অফ দিস ব্লাড ব্যাকফ্লো হয়ে যায়। ব্যাকফ্লো হয়ে গিয়ে আমি একটা জিনিস আপনাদের দেখাই, যদি এটা আমার জরায়ু হবে, এটা আমার জরায়ুর লাইনিং, এইদিকে একটা আমার নলি, এইদিকে আমার নলি, এদিকে একটা ডিম্বাশয়, এদিকে একটা ডিম্বাশয়। কোন কোন মহিলাদের ক্ষেত্রে কি হচ্ছে, মাসিকটা তো এই দিক দিয়ে ব্লাড হয়ে বেরিয়ে যাবে, अराउंड 20 to 25% মহিলাদের अराउंड 20 to 25% ব্লাড পুরোটা বাইরে বেরিয়ে না এসে ব্যাকফ্লো করে। ব্যাকফ্লো করে এই নলি দিয়ে এখান দিয়ে ব্লাডটা প্রতি মাসে মাসে যখন মহিলার মাসিক হচ্ছে, ব্লাডটা এদিক দিয়ে বেরিয়ে ডিম্বাশয়ের উপরে জমবে, কিংবা আশেপাশে যেগুলি অর্গানস রয়েছে, শরীরে আরো যেগুলি অর্গানস রয়েছে ওগুলোতে জমে পড়বে, জমে ওগুলোতে কালেকশন হয়। সো এই যে ব্লাডটা জরায়ু কিংবা জরায়ুর বাইরে না এসে বাকি অর্গানসের উপরে ডিপোজিট হয়, এই অসুখটাকেই বলা হয় এন্ডোমেট্রিওসিস। নেক্সট স্লাইড প্লিজ। নেক্সট স্লাইড প্লিজ। Next slide, please. Hello, Amrita, can you hear me? Next slide, yeah.
ইয়েস ইয়েস ইয়েস। হ্যাঁ, তো আমি যেটা বললাম যে আমি আই ডিসকাস দিস যে কি কারণে এন্ডোমেট্রিওসিস হচ্ছে আমাদের ওটা জানা নেই, ওটা জেনেটিক বলা হয়, যে মানে এটাকে ফ্যামিলিয়ালও আপনারা বলতে পারেন, যে যদি আমার মায়ের কিংবা আমার দিদিরও এন্ডোমেট্রিওসিস হয়ে থাকে তাহলে আমারও হতে পারে। সো নেক্সট স্লাইড প্লিজ। হ্যাঁ, এখন এন্ডোমেট্রিওসিসে কি কি প্রবলেম দেখা দিতে পারে। এন্ডোমেট্রিওসিসের সব থেকে ইম্পর্টেন্ট যেই কমপ্লেইনটা বেশিরভাগ মহিলারাই আমাদের কাছে প্রেজেন্ট করে থাকে ওটা হচ্ছে ডিসমেনোরিয়া। ডিসমেনোরিয়া মানে মাসিকের সময় অত্যাধিক পেটে ব্যথা। এখন মাসিকের সময় একটু পেটে ব্যথা, কোমরে ব্যথা এগুলো অনেক মহিলাদেরই হয়ে থাকে, কিন্তু এই যে এন্ডোমেট্রিওসিস রিলেটেড যে ডিসমেনোরিয়াটা হয় ওটা কিন্তু খুব সিভিয়ার হয়। আর এই যে মাসিকের সময় ঋতুচক্রের সময় পেট ব্যথাটা করে, এটা প্রোগ্রেসিভ ভাবে খুব খারাপ হতে থাকে। মানে যখন আমার যেই বয়সে আমার মাসিক শুরু হলো, মানে ধরুন আমার 15 বছর বয়সে মাসিকটা শুরু হলো, তখন যতটা আমার পেটে ব্যথা করবে মাসিকের সময়, এই ব্যথাটা কিন্তু প্রোগ্রেসিভলি বাড়তেই থাকে বাড়তেই থাকে। মানে 15 থেকে আমি যখন 35-এ গিয়ে পৌঁছাবো অসহ্যকর পেটে ব্যথা হয়ে যায়। So dysmenorrhea is one of the most important and most common symptoms of endometriosis. এর মানে কিন্তু এটা একদম না যে যাদের যাদের মাসিকের সময় পেটে ব্যথা করছে সবারই এন্ডোমেট্রিওসিস আছে, আমি এটা একদমই বলতে চাইছি না। কিন্তু যাদের এন্ডোমেট্রিওসিস রয়েছে ওদের ক্ষেত্রে প্রায় 60 to 70% মহিলারাই কিন্তু সিভিয়ার ডিসমেনোরিয়া কমপ্লেন করবে। সেকেন্ডলি, একটা ক্রনিক পেলভিক পেন, মানে একটা ডাল একিং পেন সব সময় পেটে হতেই থাকবে। নেসেসারিলি যে মাসিকের সময় ব্যথাটা হবে এরকম না, সব সময় একটা হালকা ডাল একিং পেন পেটে ব্যথা করতেই থাকবে। থার্ডলি, যেই কমপ্লেনটা আমাদের কাছে কাপলসরা করে থাকে ওটা হচ্ছে ডিসপারইউনিয়া। ডিসপারইউনিয়া মানে মাসিকের ডিসপারইউনিয়া মানে যখন একজন স্বামী স্ত্রী মেলামেশা করছেন, ইন্টারকোর্স করছেন, ওই সময়ও ওনাদের একটা আনবেয়ারেবল ধরনের পেন হয়। সো ওটাকে আমরা বলি ডিসপারইউনিয়া। এবং ডিসইউরিয়া, ডিসইউরিয়া মানে ইউরিন রিলেটেড কিছু কিছু প্রবলেম। আমি যেটা বললাম আর কি, যখন এই ব্লাডটা এইখান দিয়ে বেরিয়ে এদিকে এদিকে বাকি অর্গানস এর উপরে ডিপোজিট করছে শরীরের মধ্যে, আপনারা জানবেন যে এটা যদি জরায়ু হয় সামনে হয় পেচ্ছাপের থলি যেটাকে বলা হয় ইউরিনারি ব্ল্যাডার, পেছন দিকে হয় পায়খানার থলি যেটাকে বলা হয় রেকটাম, এবং আশেপাশে ইন্টেস্টাইনস যেগুলোকে বলা হয় আর্টারি। তো এই যে ব্লাডটা পেছনে আসছে এটা কিন্তু কিছুটা অংশ ওভারিজে ডিপোজিট করবে, ওভারিজে সিস্ট ক্রিয়েট করবে যেটাকে আমরা চকলেট সিস্ট বলে থাকি। কিছুটা ব্লাড কিন্তু ওভার এ পিরিয়ড অফ টাইম, কারণ মাসিক তো আমার প্রতি মাসেই হচ্ছে, মাসিক তো আর আমার বন্ধ হয়ে যাচ্ছে না, সো কিছুটা ব্লাড এই আগে পেচ্ছাপের থলির উপরে ডিপোজিট করবে এবং পেচ্ছাপের জ্বালা, বারবার পেচ্ছাপ হওয়া এবং পেচ্ছাপ করতে গিয়ে ব্যথা করা এইসব সিমটমস ধরা পড়বে। এবং যখন কিছুটা ব্লাড পেছনে এসে জমা পড়বে আপনার পায়খানার থলির উপরে, তখন পায়খানার সময়ও একটু ব্যথা করা, পেইনফুল ডিফিকেশনও কিন্তু অনেক পেশেন্টরা কমপ্লেন করে। ডিপেন্ড করবে ওনারা এন্ডোমেট্রিওসিসের কোন স্টেজে রয়েছে। নেক্সট স্লাইড প্লিজ। হ্যাঁ, যেটা আমি বললাম জাস্ট একটু পিকচার মানে পিক্টোরিয়াল ভাবে আপনাদেরকে বলে দিই। হেভি মেনস্ট্রুয়াল পিরিয়ড, পেন ডিউরিং অর আফটার ইন্টারকোর্স মানে মেলামেশা করার সময় কিংবা মেলামেশা করার পরে ব্যথা, বাকি জায়গায় একটু ব্যথা করা, বওয়েল প্রবলেমস, এই যে মেয়েটাকে দেখছেন বওয়েল প্রবলেমস মানে যখন ব্লাডটা ওই পায়খানার থলিতে গিয়ে জমা হবে তখন কিন্তু ওটাতে ওর পেইনফুল ডিফিকেশন, পায়খানা করার সময় ব্যথা করা কিংবা পায়খানা সময় একটু ব্লাড বেরোনো, এগুলো কিন্তু হতে পারে। এবং অ্যাবডোমিনাল পেন, পেটে ব্যথা তো হতেই পারে, আর যেটা নিয়ে আমরা ফার্দারও ডিসকাস করব রিডিউসড ফার্টিলিটি। এইসব কারণে কিন্তু মহিলার কনসিভ করার ক্ষমতাটাও অনেকটা কমে আসে। কিভাবে কমে আসে আমরা ফার্দার স্লাইডসে দেখব। এখন কিভাবে আমরা ডায়াগনোসিস করব এন্ডোমেট্রিওসিসকে, আগেন পলিসিস্টিক ওভারিজের মতন এটাও কিন্তু সিমটম মানে হিস্ট্রি শুনে, পেশেন্টের সাথে কথা বলে, পেশেন্টের আগের ইতিহাস নিয়ে, মাসিক মেনস্ট্রুয়াল হিস্ট্রি নিয়ে আমরা বুঝতে পারবো যে ওর এন্ডোমেট্রিওসিস আছে কিনা। একটা প্রভিশনাল ডায়াগনোসিস আমাকে কিন্তু পেশেন্টের সাথে কথা বলেই আমি বুঝতে পারবো। তারপরে এই প্রভিশনাল ডায়াগনোসিসটাকে আমি কিভাবে কনফার্ম করব, সব থেকে ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক মেথড এন্ডোমেট্রিওসিসের হচ্ছে ল্যাপ্রোস্কোপি, মানে পেটে দূরবীন ঢুকিয়ে এন্ডোস্কোপি করে দেখে নেওয়া পেটের মধ্যে বাকি অর্গানস গুলো কি রয়েছে, কোথায় কোথায় ব্লাডের ডিপোজিটস রয়েছে, এগুলো দেখে আমি ডেফিনিটিভলি ডায়াগনোসিস করতে পারবো যে মহিলার এন্ডোমেট্রিওসিস রয়েছে কিনা।
সেকেন্ড যেটা লিখেছি আমি সিস্টোস্কোপি এবং প্রোক্টোসিগময়েডোস্কোপি, এটা হচ্ছে পেচ্ছাপের যদি পেশেন্টের কোনো সিমটম থাকে তাহলে সিস্টোস্কোপি মানে পেচ্ছাপের থলিতে একটা দূরবীন ঢুকিয়ে দেখা ওখানে কি প্রবলেম আছে, এবং প্রোক্টোসিগময়েডোস্কোপি মানে পায়খানার থলিতে একটা দূরবীন ঢুকিয়ে দেখা ওখানে কিছু প্রবলেম রয়েছে নাকি। এবং আমি যখন যখন দূরবীন ঢুকিয়ে যেই অর্গানে দেখছি ওখানে যখন আমি এই ব্লাডের ডিপোজিটস গুলো দেখবো ওগুলোকে আমি বায়োপসি করব, ওগুলোকে আমি বাইরে নিয়ে আসবো, স্যাম্পলিং করব, স্যাম্পলিং করে হিস্টোপ্যাথোলজিক্যালি মানে বায়োপসি করে আমি কনফার্ম করব যে ওগুলো এন্ডোমেট্রিওটিক স্পটস। থার্ডলি অফকোর্স ফোর্থ এন্ড ফিফথ আর নট ভেরি ইম্পর্টেন্ট, ইমেজিং এবং ব্লাড টেস্ট। ব্লাড টেস্ট কি কোনো ব্লাড টেস্টেই এন্ডোমেট্রিওসিস যে ধরা পড়বে তা না, বাট সাপোর্ট করার জন্য অ্যাজ এ সাপোর্টিভ ডায়াগনস্টিক মেজার আমরা ব্লাড টেস্টটা করে থাকি। এবং ইমেজিং মানে আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান, এমআরআই এগুলো করে আমরা জরায়ুর সিচুয়েশন কেমন আছে, জরায়ুর আশেপাশে কোথায় কোথায় ব্লাড ডিপোজিটস হয়ে রয়েছে এবং ওভারিজে কোনো সিস্ট রয়েছে নাকি এগুলো দেখে নিতে পারি। নেক্সট স্লাইড প্লিজ। এগুলো কয়েকটা পিকচার্স রয়েছে ল্যাপ্রোস্কোপির। নেক্সট স্লাইড প্লিজ। হ্যাঁ, চিকিৎসা নির্ণায়ক মানে কোন বেসিসে আমি চিকিৎসাটা করব, বেসিস অফ মাই ট্রিটমেন্ট উড বি ডিপেন্ড করবে মহিলার বয়স কত। এখন এন্ডোমেট্রিওসিস মাসিক শুরু হওয়ার পর থেকেই শুরু হয়ে যেতে পারে, সো একটা 15 বছরের মেয়েরও এন্ডোমেট্রিওসিস থাকতে পারে এবং একটা 45 বছরের মহিলারও কিন্তু এন্ডোমেট্রিওসিস থাকতে পারে। সো যেই বয়সে আমার কাছে পেশেন্টটা এসেছে ওর উপরে ডিপেন্ড করবে যে আমি ওর কিভাবে ট্রিটমেন্ট করব। সেকেন্ডলি ও কোন স্টেজে আছে, মানে এন্ডোমেট্রিওসিস কি মাইল্ড, মডারেট নাকি সিভিয়ার, বিভিন্ন রকম স্টেজিং আছে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। ওগুলো ডিটেলস জানার মানে এই মুহূর্তে ডিসকাস করার অতটা ইম্পর্টেন্স নেই, বাট কোন স্টেজে পেশেন্ট রয়েছে এন্ডোমেট্রিওসিসের ওর উপরেও কিন্তু ডিপেন্ড করবে যে আমি কিভাবে ওকে এন্ডোমেট্রিওসিসটাকে চিকিৎসা করব। এবং লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট বন্ধ্যাত্ব। মোস্ট অফ দিস এন্ডোমেট্রিওটিক ফিমেলস মানে অনেক এন্ডোমেট্রিওসিস বেশিরভাগ মহিলাদেরই কিন্তু ইনফার্টিলিটি অথবা বন্ধ্যাত্ব নিয়ে একটা প্রবলেম থেকে থাকে। সো যদি ওর বন্ধ্যাত্ব নিয়ে আমার কাছে এসেছে তাহলে আমার একরকম ট্রিটমেন্ট হবে। যদি ও বন্ধ্যাত্ব রিলেটেড আমার কাছে আসেনি এবং ওর বয়স কম তাহলে আমার একরকম চিকিৎসা হবে। এবং কোন স্টেজে আছে এন্ডোমেট্রিওসিসটা ওইভাবেও আমার স্টেজ 1-এ হলে একরকম ট্রিটমেন্ট, 2, 3, 4-এ হলে আর একরকম ট্রিটমেন্ট। সো এই সবগুলির উপরে আমার চিকিৎসাটা ডিপেন্ড করবে। সো এগুলি আমার চিকিৎসা নির্ণয়। নেক্সট স্লাইড প্লিজ। আচ্ছা, এখন কমন ট্রিটমেন্টস কি হতে পারে আমরা ডিসকাস করলামই, কি কি ওষুধ দিতে পারি বেশ কয়েক। নেক্সট স্লাইড অমৃতাদি, নেক্সট স্লাইড প্লিজ। ওকে, প্রিভিয়াস স্লাইড। হ্যাঁ, কি কি মেডিকেশনস আমরা দিতে পারি এন্ডোমেট্রিওসিসে, আই থিংক আগেও একটা পরেও একটা স্লাইড রয়েছে, আই উইল কাম ব্যাক টু দ্যাট अगेन। সো বার্থ কন্ট্রোল পিলস, যেটা আমি আগে বললাম পলিসিস্টিক ওভারিজেতে কাজে দেয়, বার্থ কন্ট্রোল পিলস কিন্তু এন্ডোমেট্রিওসিসেও একরকম এটার রোল রয়েছে। বিভিন্ন রকম মেডিসিনস, মেডিকেল ম্যানেজমেন্ট করা যেতে পারে এন্ডোমেট্রিওসিস। এখন যেটা আমি বললাম যে কোন স্টেজে পেশেন্ট মহিলা আমার কাছে এসেছে ওর উপরে ডিপেন্ড করবে যে আমি কিভাবে ট্রিটমেন্ট করব। যদি একটা কম বয়সী মেয়ে আমার কাছে এসে থাকে যার ফার্টিলিটি মানে প্রজনন নিয়ে কোনো কোয়েশ্চেন নেই, কোনো রিকোয়ারমেন্ট নেই, কিন্তু ওর এন্ডোমেট্রিওসিসটা সিভিয়ার, ওর খুব পেটে ব্যথা করছে, তাহলে এরকম মহিলাকে কিন্তু আমি মেডিকেলি ট্যাবলেট দিয়ে সারাতে পারবো। মানে এন্ডোমেট্রিওসিসটাকে ভালোভাবে ডায়াগনোস করে তারপরে কিন্তু মেডিকেলি আমি ওর এন্ডোমেট্রিওসিসটাকে অনেকটাই কন্ট্রোলে রাখতে পারবো। এই মেডিসিনস এর মধ্যে কিন্তু বার্থ কন্ট্রোল পিলসটার একটা ইম্পর্টেন্ট রোল রয়েছে, কিন্তু এখানে আমাকে বার্থ কন্ট্রোল পিল সাইক্লিক্যালি দেব না, আমি মেয়েটাকে টানা 3 মাসের জন্য কিংবা টানা 6 মাসের জন্য বার্থ কন্ট্রোল পিলস দিয়ে দেব, মাঝখানে কোনো গ্যাপ নেব না। কারণ বার্থ কন্ট্রোল পিলস আমি যদি 21 দিন নিই আর 7 দিন গ্যাপ রাখি, 7 দিনের মধ্যেই তাহলে মেয়েটা আবার মাসিক হয়ে যাবে, মাসিক হলেই কিন্তু এন্ডোমেট্রিওসিস আবার বাড়বে। একটা কথা বুঝবেন, এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্ট কিন্তু একটাই, মাসিককে বন্ধ রাখা। এখন এন্ডোমেট্রিওসিসের পার্মানেন্ট কোনো ট্রিটমেন্ট কেন আমার কাছে নেই, কারণ মাসিকটা তো আমি কোনো মহিলারই ফরএভার বন্ধ রাখতে পারবো না। যতদিন না মাসিক নিজের থেকে বন্ধ হয়ে যাচ্ছে আমি তো ফরএভার মাসিকটা বন্ধ রাখতে পারবো না। সো আমি কি করব, ওষুধের মাধ্যমে যখন আমি কোনো মহিলাকে ট্যাবলেট দিচ্ছি ওষুধের মাধ্যমে 3 থেকে 6 মাস 9 মাস মতন মাসিকটা
মহিলার বন্ধ রাখার চেষ্টা করব। এটাতে কি হবে, 8 মাস মহিলার মাসিক হবে না, এই 8 মাসে কিন্তু ব্লাডটা আর ব্যাকফ্লো করছে না, অটোমেটিক্যালি অসুখটা বাড়বে না। এবং যেই অসুখটা অলরেডি যতগুলো ব্লাড ডিপোজিটস ওর পেটের ভেতরে রয়েছে ওগুলো কিন্তু যেহেতু প্রতি মাসে মাসে হরমোনসের ইফেক্ট হচ্ছে না, প্রতি মাসে মাসে মাসিক মহিলার আমরা বন্ধ রেখেছি, অটোমেটিক্যালি বাকি যেগুলো ব্লাডও রয়েছে ওগুলো একটু শুকিয়ে আসে এবং নতুন ব্লাড ডিপোজিট হয় না। সো ওষুধের রোল এটাই যে টেম্পোরারিলি কিছু দিনের জন্য যতদিন সম্ভব মাসিকটাকে আমি বন্ধ রাখি, সো দ্যাট ডিজিজটা আমার একটু কন্ট্রোলে আসবে এবং বেশ কিছুদিন মহিলাটা আবার ঠিক থাকবে, হয়তো 6 মাস 1 বছর পর ওকে আবার আমাকে একটা ট্যাবলেটের কোর্স করাতে হলো। নেক্সট স্লাইড প্লিজ। হ্যাঁ, চিকিৎসা পদ্ধতিতে আমি আসি যে কি কি ভাবে আমি ওর চিকিৎসাটা করতে পারবো। যেটা বললাম, ফার্স্টলি এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট, মানে প্রত্যাশিত ব্যবহার, যেখানে যেই মেয়ের একদমই মাইল্ড আর্লি স্টেজ এন্ডোমেট্রিওসিস রয়েছে, খুব কম মহিলাদের এটা ক্ষেত্রে এটা আমরা করতে পারি, যখন আমরা এক্সপেক্টেন্ট মানে ওয়েট করে আছি, প্রতি 6 মাসে প্রতি 3 মাসে আমরা ওকে দেখছি কতটা এন্ডোমেট্রিওসিস বাড়ছে, সিমটোম্যাটিক্যালি ওর কতটা প্রবলেম হচ্ছে তার উপরে ডিপেন্ড করে আমরা ওয়েট করে আছি। এক্সপেক্টেন্ট মানে ওয়েট করা, আমরা ওয়েট করা যতদিন না প্রবলেমটা সিভিয়ার হয়ে যাচ্ছে। সেকেন্ডলি মেডিকেল, আমি বললাম কি কি ক্ষেত্রে ওষুধ দিতে পারি, মেডিকেল ম্যানেজমেন্ট একটা রয়েছে, বিভিন্ন রকমের ওষুধ রয়েছে, ইনজেকশনও যাতে এন্ডোমেট্রিওসিস কন্ট্রোলে রাখা যেতে পারে। তো কবে কার ক্ষেত্রে আমরা ইউজ করব আমি আপনাদেরকে বলে দিলাম। থার্ডলি अगेन হরমোনাল ইজ সেম, যেটা আমি বললাম কন্ট্রাসেপটিভ পিলস গুলো, হরমোনাল ইজ সিমিলার লাইক মেডিকেল ম্যানেজমেন্ট। এন্ড ফাইনালি সার্জিক্যাল, যাদের স্টেজ 4 এন্ডোমেট্রিওসিস রয়েছে, এন্ডোমেট্রিওসিস পেটের ভেতরে সবগুলো অর্গানসে ডিপোজিট হয়ে গেছে, মহিলার প্রচুর সিমটমস, এই সব ক্ষেত্রে কিন্তু ল্যাপ্রোস্কোপি করে মানে দূরবীন ঢুকিয়ে এন্ডোস্কোপি করে খালি আমি ডায়াগনোসিস করব না, খালি জানবো না এন্ডোমেট্রিওসিস আছে, সাথে আমি সেম সেটিং এ যতটা পারি এন্ডোমেট্রিওসিসটাকে একটু সারানোর চেষ্টা করব। নেক্সট স্লাইড প্লিজ। হ্যাঁ, বললাম এক্সপেক্টেন্ট ট্রিটমেন্ট কাদের ক্ষেত্রে করব, কম বয়সী মহিলা যাদের বিশেষ সিমটম নেই, মাইল্ড এন্ডোমেট্রিওসিস রয়েছে, যদি এরকম মহিলাও আমার কাছে প্রজনন নিয়ে ডাউট করে, কোয়েশ্চেন করে যে আমি এন্ডোমেট্রিওসিস আমার রয়েছে, আমি এন্ডোমেট্রিওসিসের কোনো ট্রিটমেন্ট নিচ্ছি না কিন্তু আমি প্রেগনেন্ট হব কি করে, সো এইসব মহিলাদের ক্ষেত্রে আমরা ওদেরকে অ্যাটলিস্ট 1 বছর থেকে 1.5 বছরের টাইম দিই, যদি ওদের সিমটমস কন্ট্রোলে থাকে তাহলে 12 থেকে 18 মাস প্রেগনেন্সি আসার চেষ্টা করতে বলি, না হলে আমরা ফার্দার ট্রিটমেন্টে যাব। নেক্সট স্লাইড প্লিজ। মেডিকেল ট্রিটমেন্ট বললাম আপনাদেরকে, আগে ডিসকাস করলাম। তো কি কি ওষুধ আমরা দিতে পারি, কন্ট্রাসেপটিভ পিলস রয়েছে, হরমোনাল কন্ট্রাসেপটিভ যেগুলো রয়েছে, প্রলংড হরমোনাল কন্ট্রাসেপটিভস লাইক মিরেনা, লাইক ইনজেকশনস, ডিএমপি ইনজেকশন, আগেন গর্ভনিরোধক ইনজেকশন, কিন্তু এটা কিন্তু এন্ডোমেট্রিওসিস কেও কন্ট্রোলে রাখবে মাসিকটাকে বন্ধ রেখে, ওটা আমরা ইউজ করতে পারি। অ্যান্ড্রোজেন ডেরিভেটিভস রয়েছে, ফর এক্সাম্পল ডানাজল। ডানাজল এমন একটা ওষুধ যেটা কিন্তু শরীরে একটু মেল হরমোনসকে বাড়িয়ে দেয়, কিন্তু এটাই আবার মাসিকটাকে বন্ধ রেখে এন্ডোমেট্রিওসিসটাকে অনেকটা কন্ট্রোল করতে পারে। ব্যথার ওষুধ ডেরিভেটিভস অফ নন স্টেরয়েডস, মানে ব্যথার ওষুধ যেরকম ডাইক্লোফেনাক, মেফটাল, স্পাজ, এগুলো হয়ে গেল। সিভিয়ার ব্যথা হলে আমরা মহিলাকে ওষুধটা দিতে পারি, অ্যান্টিস্পাজমোডিক প্রিপারেশনস। তো এইসব ট্যাবলেটের দ্বারা আমরা মহিলার এন্ডোমেট্রিওসিসকে কন্ট্রোল করতে পারি। নেক্সট স্লাইড প্লিজ। এখন ইম্পর্টেন্ট স্লাইড, अगेन সিন্স যেহেতু আমি একজন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ, আমি আপনাদেরকে বলি যে এন্ডোমেট্রিওসিসে আমার কেন বাচ্চা আসবে না, মানে আমার বাচ্চা হতে বাধা কেন দিচ্ছে এন্ডোমেট্রিওসিস। আমি বললাম, আবার আপনাদেরকে আমার এটা দেখিয়ে দিই, মডেলটা দেখিয়ে দিই, যেরকম পিকচারেও আপনারা দেখতে পাচ্ছেন, ব্লাড গুলো যখন এখান দিয়ে পেছনে এসে এসে ডিম্বাশয়ে ডিপোজিট হচ্ছে, আমি বললাম আপনাদেরকে টিউবের উপরেও কিন্তু এখানে দেখবেন আপনারা ফ্যালোপিয়ান টিউবের উপরেও কিন্তু ব্লাড গুলো ডিপোজিট হয়। এই জমা রক্তটা কি করে, ওভার আ পিরিয়ড অফ টাইম, মানে যখন বেশ কিছু বছর ধরে মহিলার এন্ডোমেট্রিওসিস হয়ে থাকে, এই জমা ব্লাডটা এই নলির মধ্যে জমে যায় এবং নলিকে ব্লক করে দেয়। জমা রক্তটা নলির ভেতরে আটকে গিয়ে নলিকে জাম করে দেয়, ব্লক করে দেয়। আপনারা জানেন, আমি আগে অনেকগুলো ভিডিওতে ডিসকাস করেছি কি নলি যদি ব্লক থাকে তাহলে কিন্তু নর্মাল ভাবে প্রেগন্যান্সি আসবে না, কারণ আমার স্পার্মটা এইদিকে, আমার ওভারিটা এইখানে, তো আমার ডিম আর আমার স্পার্ম মানে পুরুষের শুক্রাণু
এই দুটোকে মিলতে কিন্তু আমার নলিকে খোলা থাকতেই হবে। এন্ডোমেট্রিওসিস ব্লাড যখন নলিকে জমা করে দিচ্ছে মানে টিউবাল ব্লক করে দিচ্ছে। এখানে দেখবেন ডিস্টরশন অর ব্লকেজ অফ রিপ্রোডাক্টিভ অর্গানস। সো প্রথম রিজন যার জন্য এন্ডোমেট্রিওসিসে আমার বাচ্চা হবে না হচ্ছে টিউবাল ব্লক, টিউব গুলো জাম হয়ে যাওয়া। সেকেন্ড রিজন যেটাতে আমার বাচ্চা হবে না ওটা হচ্ছে এই যে ব্লাড গুলো আবার ওভারিজে ডিম্বাশয়ের উপরে এসে জমছে, এগুলো কিন্তু নর্মাল ডিম যেগুলি ডিম্বাশয়ে রয়েছে ওগুলোকে কিন্তু ড্যামেজ করছে। মানে আমার ডিমের রিজার্ভটা, ওভেরিয়ান রিজার্ভটাকে এন্ডোমেট্রিওসিস অনেকটা ড্যামেজ করে দিচ্ছে। কারণ ব্লাড তো ওভারিজের উপরে ডিম্বাশয়ের উপরে গিয়ে ডিপোজিট হচ্ছে। সো নর্মাল ওভেরিয়ান টিস্যু যেটা রয়েছে, যেখানে নর্মালি আমার ডিম রয়েছে, ওই ডিমগুলোকেও কিন্তু এন্ডোমেট্রিওসিসের এই জমা ব্লাডটা ড্যামেজ করছে, ডিমগুলোকে ক্ষতি করে দিচ্ছে। এটাতে ডিমের সংখ্যা কমে যাচ্ছে এক, সেকেন্ড ডিমের কোয়ালিটি, ডিমের গুণগতটাও কিন্তু কমে যাচ্ছে। মানে আমার ডিম সংখ্যাও কমে গেল এবং আমার ডিমের কোয়ালিটিও কিন্তু কমে আসলো। সো সেকেন্ডলি যার যেই রিজনে এন্ডোমেট্রিওসিসে বাচ্চা হবে না ওটা হচ্ছে ডিমের সংখ্যা কমানো এবং ডিমের কোয়ালিটি কমানো। থার্ডলি এন্ডোমেট্রিওসিসে এমন কিছু মার্কারস, ইনফ্লেমেটরি মার্কারস, আপনারা এখন করোনাতে অনেকেই শুনে থাকবেন যে এন্ডোমেট্রিওসিস যে মার্কার গুলো আছে, ইনফ্লেমেটরি মার্কারস গুলো, ওগুলো যেহেতু মহিলার এন্ডোমেট্রিওসিস রয়েছে জরায়ুর ভেতরে কিন্তু ওই মার্কারস গুলো ঘুরে বেড়াচ্ছে। সো যখন ধরুন ডিমও ঠিক আছে নলিও ঠিক আছে, দুটো মিলে শুক্রাণু আর ডিম মিলে একটা ভ্রূণ তৈরি হলো, এই ভ্রূণটা যখন এই জরায়ুর ভেতরে এইখানে আটকাতে যাবে ওখানেও এন্ডোমেট্রিওসিসের এই মার্কারস গুলি এমব্রিওটাকে, আপনার ভ্রূণকে আপনার জরায়ুতে আটকাতেও বাধা দেয়। সো আটকানোর এই ক্ষমতাটাকেও কম করে দেয়, মানে ইমপ্ল্যান্টেশন পোটেনশিয়ালটাকেও কম করে দেয়। সো টিউব ব্লক করে দেবে এন্ডোমেট্রিওসিস হলে। এন্ডোমেট্রিওসিসে ওভারিজে ডিমের সংখ্যাও কমবে এবং ডিমের কোয়ালিটিও কমবে। থার্ডলি জরায়ুর লাইনিংটাকে, মানে বিছানাটাতে যেখানে ভ্রূণটা গিয়ে ইমপ্ল্যান্ট হবে ওখানেও কিন্তু এন্ডোমেট্রিওসিস ঘাটাঘাটি করে দেয়। সো বিভিন্ন মেথডে এন্ডোমেট্রিওসিসে আমার বাচ্চা হওয়াতে বাধা হয়ে যায়। নেক্সট স্লাইড প্লিজ। হ্যাঁ, প্রিভিয়াস স্লাইড প্লিজ। another one more previous slide. হ্যাঁ, সো জাস্ট বলে দিই, তো আমি আপনাদেরকে বোঝালাম যে কি কি কারণে এন্ডোমেট্রিওসিসে বাচ্চা না হতে পারে। এখন আমরা জাস্ট দেখে নেব যে যখন আমার এন্ডোমেট্রিওসিসও রয়েছে এবং বন্ধ্যাত্বও রয়েছে, আগেন যেহেতু আমি বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ আপনাদেরকে এই স্লাইডে জাস্ট বলে দিই যে কি কি ভাবে এন্ডোমেট্রিওসিস থাকা সত্ত্বেও আমি গর্ভধারণ করতে পারবো। সেকেন্ড, হ্যাঁ, যখন আমার কাছে একজন কাপল আসবে, মহিলা আসবে, আমি এন্ডোমেট্রিওসিস সাসপেক্ট করব যে ওর বন্ধ্যাত্বর কারণটা এন্ডোমেট্রিওসিস, সবার আগে আমি ওকে একটা ল্যাপ্রোস্কোপি সাজেস্ট করব। অফকোর্স আদার দ্যান ডুইং দ্য ব্লাড টেস্ট অ্যান্ড সোনোগ্রাফি অ্যান্ড এভরিথিং, আমি আগের স্লাইডে বলেছি যে ল্যাপ্রোস্কোপি কিন্তু ডায়াগনস্টিক মেথড অফ চয়েস, মানে ল্যাপ্রোস্কোপি করেই আমি এন্ডোমেট্রিওসিসটাকে 100% কনফার্ম করতে পারবো যে মহিলার এন্ডোমেট্রিওসিস রয়েছে। সো ল্যাপ্রোস্কোপি করব আমি। এই ল্যাপ্রোস্কোপিতে শুধু আমি ডায়াগনোসিস করব না, আমি কিছুটা ট্রিটমেন্টও করার চেষ্টা করব সেম সেটিং এ। আজকে আমি ডায়াগনোস করলাম, এক মাস বাদে আবার ল্যাপ্রোস্কোপি করে, দিস ইজ স্টুপিডিটি। সো আমি কি করব, ওই একটা সেটিং এ ওটাকে ডায়াগনোসও করে নেব এবং ট্রিটও করে নেব। এখানে আমি দেখে নেব কোথায় কোথায় আমার পেটের ভেতরে ব্লাড জমে রয়েছে, ওই জায়গাগুলোকে আমি সারিয়ে দিলাম, ওই জায়গা ব্লাড গুলোকে আমি পুড়িয়ে দিলাম, জ্বালিয়ে দিলাম। সেকেন্ডলি, অনেক সময় এন্ডোমেট্রিওসিসে ডিস্টরশন অফ অ্যানাটমি, মানে টিউবের পজিশনটা কিন্তু বডিতে এরকমই থাকার কথা। এন্ডোমেট্রিওসিসে অনেক সময় কি হয়, এই টিউবটা হয়তো ঘুরে গিয়ে জরায়ুর উপরে এইখানে পেছনে সেটে গেল। সো এই ক্ষেত্রে কি হবে, টিউব রয়েছে, টিউব হয়তো ব্লকও নেই, কিন্তু আমার ডিম্বাশয়টি এইখানে এবং আমার টিউব যেটা এইখানে থাকার কথা ওটা এসে সেটে গেছে জরায়ুর পেছন দিকটাতে। সো এই যে অ্যানাটমিটা উল্টোপাল্টা করে দিয়েছে এন্ডোমেট্রিওসিস, এই অ্যানাটমিটাকেও আমাকে ঠিক করতে হবে অপারেশন করে। তারপরে আমি কিছুদিন একবার যদি আমি টিউব দেখিনি, টিউব খোলা আছে, অ্যানাটমিটা মোটামুটি ভেতরে আমি নর্মালি যেরকম থাকার কথা উইথাউট এন্ডোমেট্রিওসিস ওরকম করে দিতে পারি। তারপরে আমি কিছুদিন ওয়েট করব, ওয়াচফুল ওয়েটিং। পেশেন্টকে মোটামুটি 1 বছর আমি টাইম দিলাম নর্মালি ট্রাই করার, ডিম বাড়ানোর ওষুধ দিলাম, তারপরে নর্মালি ট্রাই করার চান্স দিলাম। তাতেও যদি এসে গেল প্রেগনেন্সি, ভেরি গুড, টিক মার্ক। যদি না আসে তাহলে কিন্তু best method of pregnancy with endometriosis. Next slide please, Amrita ji, last slide. So the best
চান্স অ্যাট প্রেগনেন্সি উইথ এন্ডোমেট্রিওসিস ইজ অলওয়েজ IVF। এটা আমি এর জন্য বলছি না কারণ আমি একজন ফার্টিলিটি বিশেষজ্ঞ, আমি এর জন্য বলছি, আমি যেটা আপনাকে বললাম যে এন্ডোমেট্রিওসিসের টিউবও ব্লক হবে, দ্যাট ইজ ওকে, টিউব ক্যান স্টিল বি সর্টেড উইথ সার্জারি, কিন্তু ডিমের সংখ্যাটা এবং ডিমের গুণবত্তা, ডিমের কোয়ালিটি এন্ডোমেট্রিওসিসে খুব দ্রুতভাবে কমতে শুরু করে। সো আজকে যদি আমার ওভেরিয়ান রিজার্ভ 10 থাকে, মানে ফর এক্সাম্পল 100 আছে, নর্মালিও কিন্তু প্রতি মাসে মাসে যে কোনো মহিলার ডিমের সংখ্যা কমবে, খালি বলে যে এন্ডোমেট্রিওসিস আছে বলেই না, কিন্তু এন্ডোমেট্রিওসিসে এই যে ডিমের সংখ্যাটা কমবে, এটা এই স্পিডটা খুব বেশি, খুব দ্রুতভাবে ডিমের সংখ্যাটা এন্ডোমেট্রিওসিসে কমতে থাকবে। সো আমি বলতে পারি না কাপলকে তোমরা 3 বছর ওয়েট করে ট্রাই করো, দেখা গেল 3 বছর আগে যা ওভেরিয়ান রিজার্ভ ছিল অনেকটাই কমে গেল 3 বছর পরে। সো যদি সার্জারি করার পরে, সব ঠিক করার পরে 1 বছরের মধ্যেও কাপল প্রেগনেন্ট না হয়, তাহলে কিন্তু the best chance at pregnancy with endometriosis I would say is test tube baby or in vitro fertilization. Next slide please. Okay, that's all. So আমি চেষ্টা করলাম আপনাদেরকে পিসিও এবং এন্ডোমেট্রিওসিস এর একটা ওভারভিউ দেওয়ার, কি কি প্রবলেম হয়, কিভাবে ডায়াগনোজ করবেন, কখন ডাক্তারকে দেখাবেন এবং কি করে ট্রিট করবেন, এবং এই দুটির সাথে যখন বন্ধ্যাত্ব হয় ওটাকে কিভাবে ডিল করবেন আমি আপনাদেরকে বলে দিলাম। থ্যাংক ইউ সো মাচ। ডক্টর শতাব্দীকে অনেক অনেক ধন্যবাদ এই বিষয়গুলিকে এত সুন্দরভাবে তুলে ধরার জন্য। এর মধ্যে আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে যেগুলো ম্যাম আপনার কাছে একটু রাখতে চাইছি। একটা পেশেন্ট আমাদের সাথে একটি প্রশ্ন শেয়ার করেছেন, উনি বলছেন যে ওনার পিরিয়ডের সময় ব্লিডিং এর পরিমাণটা কম হয়, প্রোল্যাকটিনটা একটু বেশি, মানে হাই আছে, ভ্যালু হাই আছে, তো উনি কি ন্যাচারালি কনসিভ করতে পারবেন? আমি বলবো এখানে ইনকমপ্লিট ইনফরমেশন। ব্লিডিং এর পরিমাণ আমি প্রায়ই পেশেন্টদের বলে থাকি, কারো ব্লিডিং 2 দিন হবে, কারো 5 দিন হবে, কারো 1 দিন হবে, কারো ব্লিডিং কালো হবে, কারো লাল হবে। ইটস নট আ মেশিন, ইট ক্যানট বি সেম এভরি টাইম, কিন্তু ব্লিডিংটা প্রতি মাসে মাসে হওয়াটা খুব সিগনিফিকেন্ট। যদি ব্লিডিংটা প্রতি মাসে মাসে হয়ে থাকে তার মানে ওনার শরীরে ডিম তৈরি হওয়ার এবং ডিম ফাটার সিচুয়েশনটা নর্মাল আছে। তো যদি ওনার টিউবের স্টেটাস মানে নলি খোলা থাকে এবং হাজবেন্ডের সিমেনে শুক্রাণুতে কোনো প্রবলেম না থেকে থাকে, তাহলে কিন্তু ওনার নর্মালিও প্রেগন্যান্সি আসার চান্স রয়েছে, কিন্তু তার আগে আমাকে দেখতে হবে যে ওনার নলিগুলো ঠিক আছে এবং ওনার হাজবেন্ডের সিমেন্ট রিপোর্টও ঠিক আছে। এন্ড অফকোর্স প্রোল্যাকটিন বেশি থাকলে কিন্তু ট্যাবলেট দিয়ে প্রোল্যাকটিনটাকে খুব ইজিলি কন্ট্রোল করা যায়। সো প্রোল্যাকটিনটাকে কন্ট্রোল করে উনি বাকিগুলো জিনিস টেস্ট করে নর্মাল প্রেগন্যান্সির দিকে যেতে পারে। আরেকটা প্রশ্ন আমাদের কাছে এসছে ম্যাম, এখানে ওয়াইফের এজ হচ্ছে 27, হাজবেন্ড ইজ 30, 5 বছরের বিবাহের 5 বছর হয়েছে এবং তার হাজবেন্ডের সিমেন্ট রিপোর্টও ভালো আছে, কিন্তু ওনার হাজবেন্ডের প্রিমেচার ইজাকুলেশনের সমস্যা আছে। ওনার হাজবেন্ড আগে একটু নেশা করতেন, বাট লাস্ট 2 মাস ধরে কোনো রকম নেশা করছেন না, কমপ্লিটলি বন্ধ আছে। তো উনি বলছেন যে প্রিমেচার ইজাকুলেশনই কি ওনার প্রেগন্যান্সি না আসার কারণ? হতে পারে। আমি একটা কথা বলবো, এই ইজাকুলেশন নিয়ে আই এম ভেরি হ্যাপি দ্যাট উনি নেশা করাটা বন্ধ করেছেন। কিপ ইট আপ, প্লিজ কিপ ইট আপ, ইটস আ ভেরি গুড থিং। বাট খালি যে নেশাতেই আমার প্রিমেচার ইজাকুলেশন হচ্ছে এরকম কিন্তু হয় না। যে কোনো ইজাকুলেটরি প্রবলেমস কিন্তু ডায়াবেটিসের সাথে স্ট্রংলি রিলেটেড। আর আমার বয়স 30 বলে যে আমার ডায়াবেটিস হবে না এরকম না, যে আমি 50-এ গিয়েই আমার ডায়াবেটিস হবে, অনেকের একটু আর্লি ডায়াবেটিসও হয়। তো আগে আমি ওনাকে বলবো ওনার ডায়াবেটিস আছে কিনা একটা ফাস্টিং সুগার, পিপি সুগার করে চেক করে নিতে, প্রিম্যাচুয়ার ইজাকুলেশনের জন্য একজন ইউরোলজিস্টকে কনসাল্ট করে নিতে, যে লোকাল লেভেলে ভ্যারিকোসিল কিংবা অনেক রকম লোকাল মেলসদের, পুরুষদের প্রবলেম থাকে, ওগুলো কিছু আছে কিনা দেখে নিতে। যদি সবকিছু ঠিক থাকে আর যদি ওনার সিমেন্ট রিপোর্ট উনি বলছেন ভালো আছেন, তাহলে কিন্তু প্রিম্যাচুয়ার ইজাকুলেশনে আমরা আইওআই এর একটা রোল রয়েছে। আমরা নর্মালি মেলামেশা না করিয়ে ওনাকে ডিম পাকিয়ে ডিম বাড়িয়ে সময় মতন সেন্টারে, যে কোনো ফার্টিলিটি সেন্টারে ডেকে সিমেন্টটাকে প্রসেস করে একটা পাতলা টিউব দিয়ে কিন্তু ওনার ওয়াইফের জরায়ুতে পুশ করতে পারি।
এটাতে কি হবে, ওনার নিজের সিমেন্ট দিয়েও বাচ্চা হচ্ছে, জাস্ট নর্মালি হচ্ছে না ডিউ টু প্রিম্যাচুর ইজাকুলেশন, আমরা ওটাকে আইইউআই দিয়ে করছি। সো আইইউআই দিয়ে এই ক্ষেত্রে বাচ্চা হওয়ার একটা চান্স রয়েছে। তার আগে প্লিজ দেখে নেবেন আপনার সুগার আছে কিনা, ওটা খুব ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আরেকটা প্রশ্ন এসছে আমাদের কাছে, পিসিওডি পেশেন্ট কি নরমালি কনসিভ করতে পারবে, না ওনার আইইউআই বা আইভিএফ-এরই দরকার আছে? রাইট, গুড কোয়েশ্চেন। আমি সবসময় বলে থাকি যে আমরা ফার্টিলিটি সেন্টারে কাজ করি বলে এরকম না যে আমি সব পেশেন্ট যে আসবে সেন্টারে ওকেই ধরে আইভিএফ করে দেবো, অফকোর্স না। পিসিওডি পেশেন্ট মাইল্ড মডারেট সিভিয়ার পিসিও হতে পারে। কোন পিসিওডি পেশেন্ট আছে যাদের খুব সিভিয়ার হরমোনাল অ্যাবনর্মালিটি থাকে না, মাসিক হয়তো 35 থেকে 40-45 দিনে এসে যাচ্ছে, এরকম পেশেন্টের যদি অফকোর্স যেটা আমি আগেও বললাম নলির রিপোর্ট ভালো থাকে মহিলার এবং হাজবেন্ডের সিমেন্ট রিপোর্ট ভালো থাকে, তাহলে কিন্তু বেশ কয়েকটি পিসিওএস পেশেন্টের ওয়েট লস এবং অল্প ডিম বাড়ানোর ট্যাবলেট দিয়ে, যেটা আমি বললাম আগে ক্লোমিফেন সিট্রেট কিংবা লেট্রোজোল দিয়ে ডিমটাকে পাকিয়ে কিন্তু সময় মতন মেলামেশা করে ট্রাই করলেও প্রেগন্যান্সি আসার সম্ভাবনা আছে। কিন্তু আমার একটাই রিকোয়ারমেন্ট যে অ্যাটলিস্ট একটি সাইকেল ডাক্তারের কাছে দেখিয়ে ট্যাবলেট মানে যেই সব ট্যাবলেট ওনাকে দেওয়া হচ্ছে ডিম বাড়ানোর জন্য পাকানোর জন্য, ওটাতে আদৌ ডিম বাড়ছে কিনা এটা একবার কনফার্ম করে নেওয়া খুব দরকার। তারপরে ওনারা যদি প্রসিড করেন প্রেগন্যান্সিতে, তাহলে কিন্তু পিসিওএস থাকা সত্ত্বেও নরমালি প্রেগন্যান্সি আসার চান্স রয়েছে। ম্যাম হয়তো এই প্রশ্নের উত্তরের মধ্যেই এখন যে প্রশ্নটা করতে যাচ্ছি সেটার উত্তর চলে এসেছে, তবুও প্রশ্নটা রেখেছেন পেশেন্ট একজন, তাই তুলে ধরছি। একজন পিসিওএস পেশেন্টের আমরা নরমালি যেহেতু ওভুলেশনটা মেডিসিন দিয়ে করাতে হবে যেটা আপনি বললেন, তো সেটা কি প্রত্যেক মাসে নরমালি সাইকেল এনে নরমাল প্রেগন্যান্সি কি ট্রাই করা যেতে পারে? নিশ্চয়ই নিশ্চয়ই, যদি ফ্যালোপিয়ান টিউবস এর রিপোর্ট ভালো থাকে, যদি সিমেন্ট রিপোর্ট ভালো থাকে, আর যদি আমি ট্যাবলেট দিয়ে যে কোনো একটা মাসে কনফার্ম করি ফলিকুলোমেট্রি করে সোনোগ্রাফি করে যে ওর ডিম পাকছে এবং বাড়ছে এবং ফাটছে, তাহলে কিন্তু অ্যাটলিস্ট 3 থেকে 4 মাস ওষুধ খাইয়ে সময় মতন মেলামেশা করে নরমালি প্রেগন্যান্সি আসার চান্সও রয়েছে। আচ্ছা ম্যাম, আরেকটা প্রশ্ন আছে, পিসিওএস থাকলে পেশেন্ট কি নরমালি প্রেগন্যান্সি ট্রাই করার আগে কি ডক্টরের সাথে আগে কনসাল্ট করে নেবে? দেখুন, আমরা আগেন বারবার এই কথাটা বলছি, যেহেতু আমি ফার্টিলিটি বিশেষজ্ঞ, এইটা নিয়ে আমি প্রায় 8-9 বছর কাজ করছি। আমার ধারণা, যদি একজন বিবাহিত কাপল দম্পতি 1 বছর বিনা কোনো প্রোটেকশনে ট্রাই করে থেকেছে আর ওনার পিসিও আছে, উনি জানেন মানে নিশ্চয়ই উনি কোথাও দেখিয়েছেন, কিছু সোনোগ্রাফি করিয়েছেন, না হলে তো উনি জানবেন না ওনার পিসিও আছে। সো 1 বছর যদি আপনারা ট্রাই করে থাকেন, আপনার নর্মাল মেন্সে সবকিছু ঠিক আছে, তাও আপনার বাচ্চা না আসছে, যে কারণেই আপনার বাচ্চা আসছে না কেন, ডাক্তারকে দেখানো মাস্ট। কারণ আজকালকার দিনে আমরা এমনিও লেট ম্যারি করি, লেট প্ল্যানিং করি, সো ওর মধ্যেও যদি আমি ওটাকে আরো লেট করে দিই তাহলে জিনিসটা আরো ঘেটে যায়। সো আপনাদের যেই কারণেই ইনফার্টিলিটি থাকুক না কেন, যে কারণের জন্যই আপনার বন্ধাত্ব হচ্ছে না কেন, যদি আপনারা 1 বছর ট্রাই করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে একটা কনসালটেশন উইথ আ ফার্টিলিটি ডক্টর করাটা অবশ্যই দরকার। হয়তো কিছু মিস হচ্ছে, কিছু হচ্ছে, একটু ঠিকমতো ভাবে প্ল্যান করে দিলে আপনারা আবার বাড়িতেই ট্রাই করলেন, কিন্তু একটা কনসালটেশন মাঝখানে নিয়ে অ্যাটলিস্ট একটা প্ল্যানের মধ্যে থাকলে আপনাদেরই ভবিষ্যতে সুবিধা হবে। সো ডক্টরকে দেখানো মাস্ট, যদি আপনারা বিয়ের 1 বছর হয়ে গেছে এবং আপনারা 1 বছর থেকে ট্রাই করছেন, বিয়ের 1 বছর বলবো না, যদি আপনারা 1 বছর থেকে ট্রাই করে থাকেন তাহলে। থ্যাংক ইউ ম্যাম প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য। আরেকটা প্রশ্ন আছে ম্যাম, পিসিওএস কে কমপ্লিটলি কিওর করার জন্য আমরা কি কি করতে পারি? আবার আনফরচুনেটলি আমাদের কাছে রাদার বিজ্ঞানের কাছে পিসিওএস এর কোনো পার্মানেন্ট কিওর নেই। আমাকে সব সময় পিসিওএস কে কন্ট্রোলে রাখতে হবে, ঠিক আছে? সো পিসিএস কে কন্ট্রোলে রাখার জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। কারণ যেটা আমি বললাম যে গর্ভনিরোধক ওষুধ যেগুলো আমরা পিলস গুলো দিই মাসিককে রেগুলার করার জন্য, এখন বছরের পর বছর তো আমি আর ওগুলো পিলস দিয়ে মাসিক আনাতে পারবো না, কোথাও না কোথাও আমাকে ব্রেক করতেই হবে। সো আমাকে পিসিওএস কে কন্ট্রোলে রাখার জন্য আমার লাইফস্টাইলটাকে ঠিক রাখতে হবে,
ঠিক রাখা মানে এটা বলছি না যে কিছুই বাইরে যাবে না, কিছুই বাইরে খাবেন, নট এট অল। অফকোর্স খাওয়া দাওয়া একটু রেগুলারিটি মেনটেন করতে হবে, হেলদি ডায়েট নিতে হবে, তার সাথে যেটা বললাম অ্যাটলিস্ট 4 থেকে 6 বার আমার সপ্তাহে 30 থেকে 40 মিনিট এক্সারসাইজ করাটা মাস্ট। পিসিওএস কখনোই সারবে না, পিসিওএস উইল রিমেইন থ্রু আউট ইউর লাইফ, ইট হ্যাজ টু বি কেপ্ট ইন কন্ট্রোল। যদি কখনো আমার ওয়েট অত্যাধিক বেড়ে গেল, অটোমেটিক্যালি আমার পিসিওএস বাড়বে, পিসিওএস আবার আমার ওয়েটকে বাড়াবে। আমি আগেও বললাম এটা একটা ভিশিয়াস সাইকেল। So maintaining a healthy lifestyle and having healthy balanced diet with regular exercise is the key to management of PCOS. So আমাকে এটা খুব ইম্পর্টেন্ট, পিসিওএস এর কোনো পার্মানেন্ট কিওর নেই, কিন্তু আমাকে এটাকে কন্ট্রোলে রাখতে হবে। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আরেকটা প্রশ্ন এসেছে আমাদের সামনে, প্রশ্নটা বলছি। পিরিয়ডের সময় সেভার মানে প্রচন্ড পরিমাণে পেন হয়, তো উনি জানতে চাইছেন ওনার কি একমাত্র ল্যাপ্রোস্কোপি কি একমাত্র উপায় যে ওনার এন্ডোমেট্রিওসিস আছে কি না জানার মানে এটা কনফার্ম করার জন্য, নাকি অন্য কোনো মেথড আছে বা কোনো অন্য কোনো ভাবে উনি জানতে পারবেন কি ওনার এন্ডোমেট্রিওসিস আছে কি নেই, কিন্তু ওনার পিরিয়ডের সময় প্রচন্ড পরিমাণে পেন হয়? ঠিক, এটাকে আমি দুটো পার্টে আনসার করছি। ফার্স্ট পার্ট যেটা আমি আগেও বললাম, অনেকেরই পিরিয়ডের সময় পেন হয়, কিন্তু সবারই যে এন্ডোমেট্রিওসিস আছে এটা না। এন্ডোমেট্রিওসিস আর পিরিয়ডের পেনের একটা স্পেসিফিক পদ্ধতি আছে, মানে এন্ডোমেট্রিওসিসে আমার পিরিয়ডের ব্যথাটা ক্রমশ ভাবে বাড়বে, মানে ইট উইল গ্র্যাজুয়ালি ইনক্রিজ। আজকে আমার যতটা ব্যথা হচ্ছে মাসিকের সময়, আজ থেকে 1 বছর পরে কিন্তু ব্যথাটা বেশি হবে, আজ থেকে 2 বছর পরে ব্যথাটা আরো বেশি হবে। সো যদি ওনার, যিনি কোয়েশ্চেন করেছেন, যদি আপনার এই গ্র্যাজুয়ালি ইনক্রিজিং পেইনটা হচ্ছে উইথ মেন্সেস, তাহলে কিন্তু ল্যাপ্রোস্কোপি করাটা মাস্ট। কারণ আর কোনো মেথড আমার কাছে নেই যাতে আমি কনফার্ম করতে পারবো আপনার এন্ডোমেট্রিওসিস আছে কিনা। ব্লাড টেস্ট হেন তেন আছে, বাট দে আর অল সাপোর্টিভ ডায়াগনস্টিক মেজার্স। কনফার্মেটরি মেজার একমাত্র ল্যাপ্রোস্কোপি। তার মানে এটা না যে যাদের ব্যথা সবাই ল্যাপ্রোস্কোপি করাবে। যদি আমার একটা মোর অর লেস একই রকম ব্যথা হয় প্রতি মাসে উইথ মেন্সেস, তাহলে আমি বুঝবো এটা এন্ডোমেট্রিওসিস না। অফকোর্স এখানে আপনি একটু কনফিউজ হতে পারেন, কোনো ডাক্তারকে, কোনো স্পেশালিস্টকে কনসাল্ট করুন, উনি আপনার হিস্ট্রি ডিটেলসে নেবেন, উনি আপনাকে, রাদার আমি কিংবা আমার মতন কেউ আপনাকে গাইড করে দিতে পারবে যে আপনার পেইনটাকে একটা ফিজিওলজিক্যাল ডিসমেনোরিয়া, মানে যারা অনেক মহিলাদেরই হয় ডিসমেনোরিয়াটা, ওই মানে ওর সাথে রিলেটেড নাকি রিলেটেড টু এন্ডোমেট্রিওসিস। কারণ ডক্টরের সাথে হিস্ট্রি টেকিং এবং ডক্টর যখন আপনাকে এক্সামিন করবে, ওটাও মোটামুটি একটা আমাদের মাথায় আইডিয়া দিয়ে দেয় প্রভিশনালি যে আপনার এন্ডোমেট্রিওসিস আছে কিনা। যদি আপনার হিস্ট্রি নিয়ে আপনাকে চেক করে আমার মনে হয় আপনার এন্ডোমেট্রিওসিস আছে, তাহলে ল্যাপ্রোস্কোপি ছাড়া there is no other way to confirm you have it or no. যদি ডক্টর ভাবে, আমরা ভাবি যে না হিস্ট্রি শুনে আপনাকে চেক আপ করে দে, না এটাতে এন্ডোমেট্রিওসিস মতন মনে হচ্ছে না, এটা একটা রেগুলার ফিজিওলজিক্যাল আপনার ব্যথা হচ্ছে, তাহলে আমি আপনাকে ল্যাপ্রোস্কোপি সাজেস্ট করবো না। সো আমার মতে ইউ ডোন্ট ডিসাইড, আপনি নিজের হিস্ট্রি গুলো, যা প্রবলেম আছে সবকিছু কোনো কনসালটেন্টকে, কোনো স্পেশালিস্টকে দেখান, লেট দেম টেক consult you, examine you, and then decide কি আমার ল্যাপ্রোস্কোপি করতে হবে কিনা। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আরেকটা প্রশ্ন এসেছে আমাদের কাছে, উনি কনফার্ম যে ওনার পিসিওএস আছে, বাট উনি জানতে চাইছেন যে ওনার প্রেগন্যান্সি আসার চান্সেস কোনটাতে বেশি, যেটা ন্যাচারালি কনসিভ করবে, ন্যাচারালি ট্রাই করলে ওনার কি প্রেগন্যান্সি আসার চান্স বেশি হবে, না আইইউআই অথবা আইভিএফ? আবার একই প্রশ্ন, আমি এটা আগেও বলেছি, পেশেন্টদেরকেও আজকাল বোঝাই আমি, পিসিওএস এ কিন্তু আইইউআই এর বিশেষ রোল নেই। হ্যাঁ, আইইউআই এর রোল পিসিও মানে কিছু কাজ করবে না। পিসিও তে আমার মেন এম থাকবে মহিলার ডিমকে বাড়ানো। এখন আমি ওটাকে ডিম বাড়িয়ে নরমালি মেলামেশা করতে বলবো, ডিম বাড়িয়ে ওর আইইউআই করব নাকি আইভিএফ করব, উইল ডিপেন্ড আপন দ্য প্রোফাইল অফ দ্য পেশেন্ট। প্রোফাইল অফ দ্য পেশেন্ট মানে বলতে আমি কি বোঝাই, যদি পেশেন্টের, মহিলার, পেশেন্ট বলবো না, যদি মহিলার বয়স 23, বিয়ের 1.5 বছর 2 বছর হয়েছে, মাসিক মোটামুটি 35-40 ডেজে হয়ে যায়, কখনো উনি ডাক্তারকে দেখিয়ে হয়তো ওষুধ খেয়ে কনফার্ম করেছেন যে আমার ঠিক টাইম মতন ট্যাবলেট খেয়ে ওভুলেশন হচ্ছে, তাহলে কিন্তু ওনার নরমালি আসার চান্স আছে। যদি আমার কাছে একটা মহিলা আসে যার বয়স 34, they have also been married for a couple of years, 2-3 বছর থেকে ওনারা ট্রাই করছেন, ওষুধ খাচ্ছেন, মেলামেশা করছেন না, সো এই 23 ইয়ার্স এর মহিলাকে আমি বলবো ওষুধ খাইয়ে আপনারা মেলামেশা করে চেষ্টা করুন।
এই 34 ইয়ার্স এর মহিলাকে আমি বলবো আপনারা মেলামেশা করে নর্মালি চেষ্টা না করে আপনারা আইভিএফ এ যান। সো পিসিওএস এ আমার মেন এম হচ্ছে যদি ব্রেস্ট এভরিথিং ইজ ওকে, যদি হাজবেন্ডের সিমেন্ট ঠিক থাকে, টিউব ঠিক থাকে, তাহলে পিসিওএস এ আমার মেন এম হবে ডিম বাড়ানো। আমি কি করি ইউজুয়ালি ইন মাই প্র্যাকটিস, যে ডিম বাড়িয়ে মেলামেশা করে আমি পেশেন্টকে 3 থেকে 4টে সাইকেল ট্রাই করতে বলি, अराउंड 3 or 4 সাইকেলস, যে প্রতি মাসে আমি ডিম বাড়ালাম, নিজে সোনোগ্রাফি করে কনফার্ম করলাম ডিম বাড়ছে, তারপর কাপলকে মেলামেশা করতে বললাম। দ্যাট ইজ দিস ইজ হোয়াট আই ডু, अराउंड 3 থেকে 4টে সাইকেল আমি এরকম করে ট্রাই করতে বলি। যদি আমি দেখি যে 3 থেকে 4টে সাইকেলে আমার ডিম বাড়িয়ে মেলামেশা করেও বাচ্চা হচ্ছে না, তাহলে কিন্তু মেলামেশা আর আইইউআই এর মধ্যে বিশেষ তফাৎ নেই এই কেসে। তাহলে আমি 3-4 সাইকেল ওনাকে মেলামেশা করার পর ন্যাচারালি ট্রাই করার পর যদি না হয়, আমি সাজেস্ট করি ইউজুয়ালি পেশেন্টকে টু গো ফর আইভিএফ। কারণ মেলামেশা করে ট্রাই করলে প্রেগন্যান্সির চান্স প্রতি সাইকেলে अराउंड 10%, আইইউআই করলে अराउंड 12 to 15%, আইভিএফ করলে টেস্ট টিউব বেবি করলে কিন্তু ক্লোজ টু 60 to 65%। সো চান্সের প্রেগন্যান্সির চান্সটা কিন্তু অনেকটাই তফাৎ। সো আমি ইউজুয়ালি হোয়াট আই ডু ইজ 3 থেকে 4 সাইকেল মেলামেশা করে ট্রাই করুক, না হলে আই উইল অ্যাডভাইস দেম টু গো ফর আইভিএফ। দ্যাট ইজ দ্য বেস্ট অপশন। মাঝখান থেকে আইইউআই করে কোনো বিশেষ কিছু আমরা অ্যাচিভ করব না, স্পেশালি পিসিওতে। বলছি না সব কেসে, বাট পিসিওতে। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আরেকটা প্রশ্ন এসেছে আমাদের কাছে, একজন পেশেন্ট ওনার পিসিওএস আছে বাট উনি নরমালি কনসিভও করেছেন, তো উনি জানতে চাইছেন যদি পিসিওএস পেশেন্ট কনসিভ করে নেয় তারপরে ওনার কি সাইড ইফেক্ট হতে পারে, কোনো সাইড ইফেক্ট কি পিসিওর হবে? জন্য হ্যাঁ, পিসিওতে একটা প্রবলেম থাকে যে পিসিওতে নরমালি কনসিভ করে যাওয়ার পরে সুগার, ডায়াবেটিস প্রেগন্যান্সিতে হওয়ার একটা চান্স থাকে। সবার আগে তো মিসক্যারেজের একটা রিস্ক থেকেই থাকে, কারণ পিসিওতে ডিমের কোয়ালিটিও একটু ইফেক্ট হয়। ডিম তো অনেক হয় কিন্তু কোয়ালিটি একটু কম্প্রোমাইজ থাকে। সো যেই সব পিসিও মহিলারা যে কোনো মেথডেই কনসিভ করুক না কেন, একটু মিসক্যারেজের চান্সটা একটা নর্মাল কাপল থেকে বেশি হবে। সেকেন্ডলি ডিউরিং প্রেগন্যান্সি ওদের ডায়াবেটিস হওয়ার, মানে সুগারটা রেজড হওয়ার, যেটাকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বলি, মানে জিডিএম বলি, প্রেগন্যান্সির সঙ্গে রিলেটেড ডায়াবেটিসটা হওয়ার চান্সটা অনেকটাই বেশি থাকে if the patient of PCOS conceive. So এই দুটো জিনিস প্রেগন্যান্সি উইথ পিসিওএস এ একটু ইনক্রিজ রিস্ক হওয়ার সম্ভাবনা থেকে থাকে। ওকে, ঠিক আছে ম্যাম। আরেকটা প্রশ্ন আছে আমাদের কাছে, এন্ডোমেট্রিয়াসিস আছে একজন পেশেন্টের ডায়াগনোসিস হয়ে গেছে, উনি এন্ডোমেট্রিয়াসিস আছে, কিন্তু ওনার কি ধরনের আইভিএফ এর দরকার, ওনার কি ডোনার নিয়ে আইভিএফ করা দরকার, সেটাই উনি জানতে চাইছেন। এন্ডোমেট্রিওসিস যেই এখন যেটা বললাম ডিপেন্ড করবে আপন দ্য প্রোফাইল অফ দি পেশেন্ট। সব এন্ডোমেট্রিওসিস সব এন্ডোমেট্রিওসিস পেশেন্টের যে আইভিএফ লাগবে এটাও না। যাদের আমরা ডিসাইড করেছি কি এই কাপলের আইভিএফ এর দরকার আছে, এখন কি ধরনের আইভিএফ লাগবে দ্যাট উইল ডিপেন্ড আপন রেস্ট অফ দ্য প্রোফাইল। কারণ যেহেতু আমি বললাম এন্ডোমেট্রিওসিস এর ডিমের সংখ্যা এবং ডিমের কোয়ালিটিও একটু কম্প্রোমাইজ হয়ে থাকে। সো যদি আমরা ওনার এএমএইচ টেস্ট কিংবা বাকি টেস্ট করে দেখি, সোনোগ্রাফি অফকোর্স সবার আগে করে দেখি যে ডিমের সংখ্যা কম রয়েছে, তার সাথে আমরা এএমএইচ বলে একটা ব্লাড টেস্ট করে কনফার্ম করি যে ডিমের সংখ্যা কম রয়েছে, তাহলে কিন্তু ওদের ডোনার আইভিএফ লাগার সম্ভাবনাও আছে। কিন্তু সবার যে কমই বেরোবে যদি আমি তাড়াতাড়ি কাজ করে নিই, এটাই যেটা বলতে চাইছিলাম আমি আগেও, যে এন্ডোমেট্রিওসিসে আমাকে বেশি দিন লিঙ্গার অন করে কোনো পয়েন্ট হবে না। যত বেশি লিঙ্গার অন করবে অতটা ডিমের কোয়ালিটি এবং ডিমের সংখ্যা কমতে থাকবে। যদি তাড়াতাড়ি আমার এন্ডোমেট্রিওসিস ডায়াগনোজ 1-2 বছর ট্রাই করেই যদি আমি ডাক্তারের কাছে যাই এবং আমাকে আইভিএফ সাজেস্ট করা হয়, তাহলে কিন্তু নিজের ডিম দিয়েও একটা আইভিএফ করার সম্ভাবনা থেকে থাকে। যদি খুব লেট করা হয় কিংবা এমন টাইমে আমার কাছে আসা হয় যখন ডিমের সংখ্যা একদমই কমে গেছে, তাহলে কিন্তু এরকম পেশেন্টকে একটা এগ ডোনেশনের সম্ভাবনাও থেকে থাকে। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম, আরেকটা প্রশ্ন এসেছে আমাদের কাছে, আইভিএফ চলাকালীন আমাদের কি কি সতর্কতা মেনে চলা উচিত? আচ্ছা, এখন অনেক রকম সুপারস্টিশন থেকে মানে আছে, মানে লোকদের মনে একটা ভয় থেকে থাকে, যেহেতু ওনারা অনেকটা মেন্টাল ইনভেস্টমেন্ট করেন, ফাইন্যান্সিয়াল এটা তো একটা টাকা পয়সা খরচার ব্যাপার আছেই আছে। আইভিএফ ইজ নট আ চিপ প্রসিজার, আই অ্যাকসেপ্ট দ্যাট। তার সাথে একটা মেন্টাল ইনভেস্টমেন্টও আছে, একটা সাইকোলজিক্যাল ইনভেস্টমেন্টও আছে। তাই অনেকেই কিন্তু আইভিএফ করার পরে ভেবে নেয় কিংবা কেউ আশেপাশে বলে যে টোটালি বেড রেস্টে থাকতে হবে, একদম না।
আমরা কখনো এটা বলি না, আমি আগেও এটা ক্লিয়ার করেছি, অনেকেই ক্লিয়ার করেছে, আমি আবার বললাম যে একটা নর্মালি প্রেগনেন্সি আসা আর একটা আইভিএফ প্রেগনেন্সি আসা, এই দুটোর মধ্যে তফাৎ একটাই যে আমাদের আইভিএফ রিলেটেড ওষুধপত্র প্রথম 2.5-3 মাস একটু বেশি চলবে, নর্মাল প্রেগনেন্সিতে এগুলো চলবে না। কিন্তু একবার মহিলার 2.5-3 মাস হয়ে গেলে কিন্তু একটা নর্মাল প্রেগনেন্সি যেভাবে প্রসিড করে আইভিএফ প্রেগনেন্সিও সেভাবে প্রসিড করে। আমি প্রায়ই আমার পেশেন্টসদেরকে এটা বলে থাকি যে 3 মাস হয়ে গেলে আমাদের ওষুধপত্র বন্ধ হয়ে গেলে তোমরা ভুলে যাও তোমাদের আইভিএফ এ প্রেগনেন্সি এসেছে। ইট গোজ অন লাইক এনি আদার নর্মাল প্রেগনেন্সি। সো আলাদা করে আমার আইভিএফ এ প্রেগনেন্সি এসেছে বলে কিন্তু আমাকে বিশাল কিছু আমার লাইফস্টাইলে চেঞ্জ হবে না, আমাকে বিছানায় শুয়ে থাকতে হবে না। আই ক্যান ক্যারি অন উইথ মাই রেগুলার অ্যাক্টিভিটিস। ওষুধপত্র যেটা বললাম আমি 2.5-3 মাস আমাদের একটু বেশি চলে, সো দ্যাট ওষুধপত্র আমাকে একটু মেনে টাইম মতন খেতে হবে। থার্ডলি, নর্মালিও যখন কনসিভ করে মহিলা আমরা একটু ভারী কাজটা করতে বারণ করি, আমরা সুইমিং আর হাবিজাবি এগুলো একটু করতে বারণ করি, ডায়েটটাকে ঠিক রাখতে বলি। সো আইভিএফ প্রেগনেন্সিতেও সেম, আমরা ভারী কাজ করতে বারণ করব, প্রথম 3-3.5 মাস হাজবেন্ড ওয়াইফ মেলামেশা করতে বারণ করব, দ্যাটস অল। ঘরে হাঁটা চলা, রান্না করা, নর্মালি ইভিনিং এ ওয়াক করা কিংবা সিঁড়িতে ওপর নিচে করা, ঝাড়ু দেওয়া, সবকিছু কাজ যেরকম নর্মাল প্রেগনেন্সিতে চলে সেম উইল বি ইন আইভিএফ প্রেগনেন্সি। আইভিএফ প্রেগনেন্সি বলে প্রথম 2.5-3 মাসের ওষুধ ছাড়া আলাদা করে কিন্তু কিছু চেঞ্জ হবে না। সো ওয়ান্স ইউ হ্যাভ রিচড 3 months, আই অ্যাডভাইস মাই পেশেন্টস টু ফরগেট দ্যাট ওনারা আইভিএফ এ কনসিভ করেছেন। আই অ্যাডভাইস দেম এন্ড টেল দেম কি তোমরা নর্মালি কনসিভ করেছো, এটা ভেবেই তোমাদেরকে এগোতে হবে। অনলি দেন তোমাদের মানে ইউ উইল বি এট পিস, নাহলে বেকার চিন্তা করে স্ট্রেস নিয়ে কোনো পয়েন্ট হয় না। সো ইটস লাইক এনি আদার নর্মাল প্রেগনেন্সি, সবকিছু যেগুলো আপনি নর্মাল প্রেগনেন্সিতে করতে পারেন এভরিথিং আপনারা আইভিএফ প্রেগনেন্সিতেও করতে পারবেন। ওকে ম্যাম। ম্যাম, একজন পেশেন্ট জানতে চাইছেন যে আইভিএফ যেমন আপনি বললেন একটু এক্সপেন্সিভ, খরচ আছে, সেরকম আইইউআইতেও কি অতটাই খরচ পড়ে? মানে না না না, আইইউআই এর এখন খরচ ডিসকাস করাটা উচিত না একটা ন্যাশনাল প্ল্যাটফর্মে, বাট আইইউআই এর খরচা আইভিএফ এর খরচার থেকে অনেকটাই কম, কিন্তু আইইউআই এর রোল এই মডার্ন ফার্টিলিটি প্র্যাকটিসে খুবই লিমিটেড। মানে যতটা আমরা ইন দ্য ইনিশিয়াল 10 বছর আগে যতগুলো আইইউআই করতাম, যতগুলো আইইউআই জাস্টিফাইড ছিল অতগুলো কিন্তু এখন থাকে না। কিন্তু আইইউআই এর খরচাটা আইভিএফ এর খরচার থেকে অনেকটাই কম, প্রায় 1/10 or 1/12 মেবি, অনেকটাই কম। ওকে, থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ ম্যাম, আরেকটি প্রশ্ন আছে আমাদের কাছে। পিসিওএস বা এন্ডোমেট্রিওসিস কি ভবিষ্যতে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা কি কিছুটা বাড়িয়ে দেয় না? বললাম যেটা এন্ডোমেট্রিওসিসের সাথে ক্যান্সারের অতটা রিলেশন নেই, কিন্তু পিসিওর সাথে যেটা বললাম আমি, জরায়ুর লাইনিং এর ক্যান্সার মানে এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের কার্সিনোমার কিন্তু একটা ইনক্রিজ রিস্ক থেকে থাকে উইথ পলিসিস্টিক ওভারি, যদি পলিসিস্টিক পিসিও কে আমি কন্ট্রোলে না রাখি। এন্ডোমেট্রিওসিসের সাথে বিশেষ কোনো ক্যান্সার কিংবা এরকম কিছু অতটা দেখা যায়নি, অতটা রিস্ক থাকে না। ওকে। আরেকজন দর্শক জানতে চাইছেন আইভিএফ এ কি মাল্টিপল প্রেগন্যান্সি হয়? মানে এটা কি মানে কোন পেশেন্ট যদি আইভিএফ করেন ওনার কি মাল্টিপল প্রেগন্যান্সি আসবে, এটা কি কনফার্ম বলতে পারি না, কিন্তু আইভিএফ এ মাল্টিপল প্রেগন্যান্সির রিস্কটা, চান্সটা নরমালি প্রেগনেন্ট যতটা, দেখো নরমালিও তো অনেকে মাল্টিপল প্রেগন্যান্সি কনসিভ করে, টুইনস হয়, ট্রিপলেটস হয়, নরমালিও হয়, বাট আইভিএফ এ টুইনস এর মাল্টিপল, এখন ট্রিপলেটস তো আজকালকার দিনে কেউই 3টে এমব্রিও পুশ করে না। সো আইভিএফ এ দুটো টুইন প্রেগন্যান্সি হওয়ার রিস্কটা নরমাল প্রেগন্যান্সি থেকে একটু বেশি থেকে থাকে, কারণ আজকালকার দিনে আমরা অনেকটা স্টেবিলাইজ হয়ে গেছি, অনেকটা কি বলবো সিস্টেম্যাটিক করে নিয়েছি নিজেকে। আমরা একটা বয়সের কমে, যদি একটা কম বয়সী কাপল থাকে, খুব ভালো এমব্রিও, গ্রেড এ এমব্রিও, তাহলে আমরা চেষ্টা করি যাতে আমরা একটাই এমব্রিও পুশ করি। একটা এমব্রিও পুশ করলে একটাই বাচ্চা আসছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যখন এমব্রিওর কোয়ালিটি অত ভালো থাকে না, আমরা অতটা কনফিডেন্স পাই না এমব্রিওর কোয়ালিটি নিয়ে, এবং মহিলার বয়স ধরো 41, 42, মানে বয়সের সাথে তো ডিমের সাথে তো একটা ইমপ্ল্যান্টেশন যেটা থাকে পোটেনশিয়াল, মানে ভ্রূণটা যে জরায়ুতে আটকাবে ওই পোটেনশিয়ালটাও একটু কমে যায় বয়সের সাথে, বয়স যখন বাড়ে পোটেনশিয়ালটা একটু কমে যায়। সো ওটা মাথায় রেখেও একটা 40-41 এর মহিলাকেও কিন্তু আমরা
একটা এমব্রিও ট্রান্সফার করি না, কখনো কখনো দুটো এমব্রিও ট্রান্সফার করে দিই। সেই জন্য যেহেতু আমরা কোনো স্পেসিফিক কেসেসে দুটো এমব্রিও ট্রান্সফার করি, দুটো এমব্রিও পুশ করি, স্থানান্তর করি জরায়ুতে, সেই জন্য মাল্টিপল প্রেগন্যান্সির চান্সটা আইভিএফ প্রেগন্যান্সিতে নর্মাল প্রেগন্যান্সির থেকে সামান্য হলেও বেশি। এটা আমি মানবো, সামান্য হলেও বেশি। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম এত সুন্দরভাবে সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর এটুকু সবাই আমরা চেষ্টা করেছি সবারই প্রশ্নের উত্তর দিতে। আর এছাড়াও যদি আপনাদের কিছু প্রশ্ন থেকে থাকে, আপনি একটা টোল ফ্রি নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন। নাম্বারটা একবার বলে দিচ্ছি, 180031356777। আর ম্যাডাম, আজকে এই মুহূর্তে আমরা যে প্রশ্নগুলো পেয়েছি সেই প্রশ্নগুলো খুবই সুন্দর করে আপনি উত্তর দিয়েছেন। আশা করছি দর্শকরা, মানে যারা আপনাকে শুনছেন এবং দেখছেন, তারা খুব ভালো করে বুঝতে পেরেছে। ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ এই সব বিষয়গুলো খুব সুন্দরভাবে এবং সাধারণভাবে সবাইকে সবার সামনে তুলে ধরার জন্য। থ্যাংক ইউ। সবাইকে বলবো প্লিজ মাস্ক পরে থাকবেন, এখনো করোনা কমেনি। ঘরে বসে ওয়েবিনার শুনবেন, ঘরে বসে ডক্টরের কথা শুনবেন, আর দরকার না পড়লে ঘর থেকে বেরোবেন না। অফকোর্স দরকার পড়লে ডাক্তারের কাছে আসতেই হবে, আর সোশ্যাল ডিস্টেন্সিংটা কিন্তু মেনটেন রাখবেন, এটা খুবই জরুরি। এখনো আমরা প্যান্ডেমিক থেকে কিন্তু সেরে উঠতে পারিনি। সো প্লিজ এভরিওয়ান কিপ মাস্কিং এন্ড মেনটেন সোশ্যাল ডিস্টেন্স এন্ড ডোন্ট গো আউট অফ ইউর হাউস unless and until it is required. সবাই সেফ থাকবেন, সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।